ওকে, লাস্ট ক্লাসে আমরা যে টপিকের উপরে ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে উইথ ক্লুজ। সেখানে যে দেখো, আমি এখানে বিভিন্ন রুলস তোমাদেরকে শিখিয়েছি। বিশেষ করে আহ, দুইটা কথা মাথায় রাখতে বলছি, সেটা হচ্ছে পসিবল মিনিং এবং হচ্ছে পার্টস অফ স্পিচ। তাছাড়া হচ্ছে তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার দেখাইছিলাম। এই স্ট্রাকচার গুলো তোমাদেরকে বলছি যে মাথায় রাখতেই হবে। এই ছাড়া হচ্ছে তোমাদেরকে আবার প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি কি ধরনের ভার্ব হতে পারে, বি ভার্বের ব্যবহার শিখাইছিলাম, ডিটারমিনারের ব্যবহারগুলো শিখাইছিলাম। এরকম বিভিন্ন যে ব্যবহার শিখিয়েছি, এই কনসেপ্ট গুলো আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে আমাদের এসএসসি পরীক্ষায় আসায় উইদাউট ক্লুজটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এইখান থেকে হচ্ছে তুমি যদি উইদাউট ক্লুজটাই যদি প্র্যাকটিস করতে পারো, যদি উইদাউট ক্লুজটা প্র্যাকটিস করো, তাহলে দেখা যাবে যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা বলো, কিংবা ইংলিশের যে ধরনের সমস্যা তোমার রয়েছে সেগুলো হচ্ছে, এবং সেন্টেন্সের গত ঝামেলা, সেগুলো তোমার দেখবা যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে তোমাদেরকে উইদাউট ক্লুজটাও একটু বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে? তো শুধু এসএসসি পরীক্ষায় আসি বিষয়টা এমন না। আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করছিলাম, মনে আছে? জি স্যার। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লু থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে, সেই প্রশ্নগুলো আমরা এখানে সলভ করেছি। যদি তোমরা এই বিষয়গুলো সলভ করো, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিটটা কি হবে? এখন থেকেই তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা আহ আয়ত্ত করতে পারবে। তো এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে যারা হচ্ছে এই বিষয়গুলো করবা, ইনশাল্লাহ তোমাদের জন্য এই বিষয়গুলো এফেক্টিভ হবে। ওকে, তাহলে আমরা উইদাউট ক্লুর মধ্যে, যেহেতু আমাদের কোনো ক্লু দেওয়া থাকবে না, তাই আমাদের এখানে যে কাজটা করতে হবে, সেন্টেন্স যেটা পড়বো সেটার সম্ভাব্য মিনিং একটা জিনিস লক্ষ্য করবা। এই যে উইদাউট ক্লুজ গুলো বা উইথ ক্লুজ গুলো দেয়, এটা নির্দিষ্ট একটা টপিক থেকে দেয়, রাইট? নির্দিষ্ট একটা টপিক থেকে তো দেয় নাকি? নির্দিষ্ট একটা টপিক থেকে দেয় না? যেমন ধরো, প্রিপোজিশন থেকে উইদাউট ক্লুজ তৈরি করে দিল। তারপরে হচ্ছে মনে করো হসপিটালিটি, যেমন গতকালকে আমরা পড়লাম বাংলাদেশের হসপিটালিটি কেমন হয়। তো হসপিটালিটি থেকে, এই ঢাবিতে কিন্তু হসপিটালিটি থেকে একটা সেন্টেন্স মেকিং আসছিল। তারপরে ধরো আমাদের এডুকেশন নিয়ে হচ্ছে আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু এরকম ভাবে আসতে পারে। তো এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা টপিকে। তো উইদাউট ক্লুর মধ্যে হচ্ছে টপিকের সাথে মিল রেখে কি কি হতে পারে সেই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং এখানকার মধ্যে সেম ভাবে এই কথাটা গুরুত্বপূর্ণ যে একটা সেন্টেন্সে, ধরো আমাদের আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি বসবে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। অর্থাৎ আমাদের সেন্টেন্সের মধ্যে কোথায় কোন পার্টস অফ স্পিচটা প্রয়োজন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা অনুযায়ী হচ্ছে অর্থ করে আমরা ওয়ার্ড গুলো বসাবো। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, এখন প্রথম যে সেন্টেন্সটা আছে, স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ইজ এ লাইফ অফ ড্যাশ ফর ফিউচার স্ট্রাগল। ভবিষ্যতের সংগ্রামের জন্য ছাত্র জীবন একটা ড্যাশ লাইফ। এখন আমাকে বলো, কিছু একটা লাইফ বোঝাচ্ছে। এখন তোমরা যদি দেখো এই অংশটুকুন দেখো, এখানকার মধ্যে আমাদের অব রয়েছে, এখানে পরবর্তীতে অব রয়েছে, মানে ফর রয়েছে। আর এখন আমাকে বলো প্রিপোজিশনের পরে কয়টা শব্দ আছে এখানে, মানে কয়টা শব্দ বসাতে হবে? কয়টা শব্দ বসাতে হবে বলো? কয়টা শব্দ বসাতে হবে? একটাই তো শব্দ বসাতে হবে। তাহলে যেহেতু আমাদের এটা একটা শব্দ বসাতে হবে, তাহলে এখানে কি বসবে বলো তো? এখানে পার্টস অফ স্পিচের দিক থেকে লাস্ট ক্লাসও দেখাইছিলাম, এখানে নাউন বসবে না? নাউন বসে। নাউন বসবে। তাহলে আমরা এখানে হচ্ছে এটা নাউন বসাই দেব। তো এখন মিনিংটা তো আমরা একটু করি।
মিনিংটা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ সংগ্রামের এর জন্য স্টুডেন্ট লাইফ হচ্ছে একটা প্রস্তুতির সময়, এরকম আসে না? মিনিংটা দেখো তো, প্রস্তুতির সময়, প্রস্তুতির সময়। তাহলে প্রস্তুতি ইংরেজি কি? প্রিপারেশন। প্রিপারেশন, প্রিপারেশন। সো স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন। শিক্ষা শিক্ষা জীবন হচ্ছে বা ছাত্র জীবন হচ্ছে আমাদের ভবিষ্যতের সংগ্রামের জন্য, ভবিষ্যতে আমরা যা করব সেটার একটা প্রস্তুতির সময়। টু মেক হিম, টু মেক হিম, দেখো, টু মেক হিম, তাকে প্রস্তুত করতে, এরকম অর্থটা আছে। টু মেক হিম ড্যাশ ফর দ্য স্ট্রাগল, তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হচ্ছে, এটা আমাদের একটা ভালো কাজে লাগতেছে। তাহলে এখানে একটা কমা হবে, এটা ফুল স্টপ হবে না। এডুকেশন ইজ নেসেসারি, শিক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমার এখানে দেখো মেক রয়েছে। আচ্ছা আমাকে একটু বলো তো দেখি, মেক এর পরে হচ্ছে মেক, এরপরে যদি ভার্ব ব্যবহার করতে চাই, হ্যাঁ, ভার্ব যদি ব্যবহার করতে চাই তাহলে ভার্বের কোন ফর্ম হয় বলি আমরা? যেটা হচ্ছে মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে যদি ব্যবহার হয়, তাহলে এরপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম। আর এছাড়াও মেকের পরে হচ্ছে আমরা ভার্ব যদি ব্যবহার না করতে চাই, তাহলে আমরা নাউন কিংবা অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারি। করতে পারে। কিরকম ভাবে দেখো, তখন কিন্তু আর এটা পজিটিভ হিসেবে ব্যবহার হয় না, তখন নর্মাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন আমরা একটা বাক্য লিখলাম, এইগুলোকে, এই বাক্যটা দেখো, উই মেড হিম, উই মেড হিম, আমরা তাকে বানালাম। কি বানালাম? চেয়ারম্যান বানালাম, ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম, অথবা ক্যাপ্টেন বানালাম। তাহলে এখানে হচ্ছে এই অবজেক্টের কি আসছে, এটা অবজেক্টের একটা আরেকটা অবজেক্ট দিতে হচ্ছে, ঠিক আছে? সো এটা আমাদের কি ধরনের ভার্ব? এই ভার্ব গুলোকে কি ধরনের পজিটিভ ভার্ব ভার্বস, বলা হয়? ম্যাড, কি ম্যাড ভার্ব? পজিটিভ। না না, মেক যদি ভার্ব আসে, এটার পরে ভার্ব আসে, সেটা সেটা কিরকম ভাবে? যেমন আমি তাকে আমার রুমটা ক্লিন করালাম, তাহলে এটা হয় কি? আই মেড হিম, আই মেড হিম ক্লিন মাই রুম। এখানে দেখো এটার পরে ভার্ব আসছে, ক্লিন মাই রুম। এখানে এটা এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, বুঝছো? আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে তাকে হচ্ছে ভবিষ্যতে সংগ্রামের জন্য প্রস্তুত করতে বা সক্ষম করতে এই মিনিংটা আসতেছে। শিক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তার মানে ক্যাপেবল যদি দেই হয়ে যাচ্ছে, প্রিপেয়ার্ড দেই যদি হবে, প্রিপেয়ার্ড দিল আমাদের এটা, রেডি। হ্যাঁ হবে প্রস্তুত। প্রিপেয়ার রেডি সেম মিনিং তার, তাকে ভবিষ্যতের সংগ্রামের জন্য প্রস্তুত করতে শিক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অব এ স্টুডেন্ট, তাহলে শিক্ষার্থীদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে, ডিউটি হচ্ছে কি করা? এখন লক্ষ্য করো, এখন পুরো বাক্যের মধ্যে ওয়েল পর্যন্ত কোনো ভার্ব আছে দেখো তো, কোনো ভার্ব আছে? ভার্ব নাই। তাহলে এখানে কি আসবে? দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি, প্রধানত দায়িত্ব, ডিউটি হচ্ছে, ইজ হলো, টু প্রসিকিউট হিজ স্টাডিজ ওয়েল, তার শিক্ষাটা ভালোভাবে প্রসিকিউট করা, কার্যকর করা। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব ব্যবহার করতে হচ্ছে, যেহেতু আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই যে ফরমোস্ট ডিউটি পর্যন্ত, এরপরে কি লাগবে? একটা ভার্ব লাগবে। আর এরপরে হচ্ছে এম টু ইস টু আর টু, এটা আবার এরকম ভাবে যদি একসাথে যদি বলি এম টু ইস টু আর টু, তখন এটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, হি হু হিজ লেসন্স রেগুলারলি ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখন পরীক্ষা ভালো কারা করে? যে তার পড়াশোনা নিয়মিতভাবে পড়াশোনা করে, সেই পরীক্ষায় ভালো করে, এটাই না ওয়েল ইন দ্য এক্সামিনেশন? তাহলে দেখো এখানে হু রয়েছে, হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, আমি কালার অন্যটা দিয়ে সাদা দিই। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর হিটা হচ্ছে সাবজেক্ট তথা অ্যান্টিসিডেন্ট। তাহলে ভার্ব হবে কোনটা অনুযায়ী? হি অনুযায়ী। তার মানে হি হু স্টাডিজ রেগুলারলি, তার মানে যে হচ্ছে নিয়মিত পড়াশোনা করে, এটা আসবে না? বা রিডস রেগুলারলি, দেখো তো আসে কিনা এটা? অথবা রেগুলার লার্ন, শিখে, এই ওয়ার্ডটা আসে কিনা? লার্নস, স্টাডিজ, তারপর রিডস, এই ওয়ার্ড গুলো আসে কিনা?
লার্নস বলতে পারি, পড়াশোনা করে এক কথায়, রিডস বলতে পারি, স্টাডিজ বলতে পারি। এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স এর মধ্যে রয়েছে, তাই আমাদের ভার্বের শেষে এস বাই ইএস হয়েছে, হি থার্ড পারসন হওয়ার কারণে। সে হচ্ছে পরীক্ষায় ভালো করে, ডু ওয়েল, পারফর্মস ওয়েল। তার মানে হিটা যেহেতু সাবজেক্ট, তাই এখানে বসবে আমাদের কি, পারফর্মস। ও, বানান তো ভুল হয়েছে, পারফর্মস, ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখন দেখো, কিন্তু ড্যাশ স্টুডেন্ট হু ওয়েস্ট হিজ টাইম কাটস এ ড্যাশ ফিগার। আচ্ছা, কিন্তু যে সকল শিক্ষার্থীরা হচ্ছে অন্যদিকে, বিপরীতে, যে সকল শিক্ষার্থীরা তাদের সময়টা অপচয় করে, হু ওয়েস্ট হিজ টাইম, সময় অপচয় করে, কাটস আ ড্যাশ ফিগার, তারা খারাপ রেজাল্ট করে। তাহলে এখানে অন দা কি হবে? অন আদার দা হ্যান্ড। হ্যান্ড কো এখানে? আদার অন হ্যান্ড। দা হ্যান্ড, হচ্ছে হ্যান্ড নাই। তো এই জন্য অন দা আদার হ্যান্ডের এটার পরিবর্তে জাস্ট আরেকটা ওয়ার্ড রয়েছে, অন দা কন্ট্রারি, অর্থাৎ বিপরীতে। অন দা কন্ট্রারি, বিপরীতে। আর যদি এখানে হ্যান্ড থাকতো পরে, অন, এ কার থেকে সাউন্ড আসছে? সাউন্ড করো না ভাই। কবিতা, ক্লাসে কিন্তু তাহলে কবিতা পড়াবো তোমাকে দিয়ে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু আদার হ্যান্ড নাই, তাই আমি এখানে বসাচ্ছি কি, অন দা কন্ট্রারি, অন্যদিকে। আর এটা বিপরীত, এটা ছাড়াও আমরা কি বসাতে পারি? আর শুধু যদি আদার মানে হ্যান্ড ব্যবহার করতে চাও, তখন এই সবটুকুন আসবে, অন দা আদার হ্যান্ড, সবটুকুন বসাতে হবে, দুইটাই বসাতে হবে আর কি। অন্যদিকে যে সকল শিক্ষার্থীরা টাইম অপচয় করে, তারা হচ্ছে ভালো করে না খারাপ করে? খারাপ। খারাপ ইংরেজি তাহলে কি হবে? কাটে ব্যাড। গুড ফিগার নাকি ব্যাড ফিগার? ব্যাড ফিগার হবে, তাহলে খারাপ করছে। তাই আমাদের মনে রাখতে হবে, দেখো, আমাদের উই শুড বি, শুডের পর এখানে বি রয়েছে, তার মানে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে প্যাসিভ যেহেতু হয়েছে, তার মানে এখানকার যে ভার্বটা বসবে, ভার্বটা কোন ফর্মে? বিপি আইএনজি থ্রি, ফর্মে নাকি ভার্বের 3 নম্বর ফর্মে? ভার্বের 3 নম্বর ফর্ম স্যার। ভার্বের 3 নম্বর ফর্মে। সো উই শুড বি কি হবে? মনে রাখা ইংরেজি কি? বিয়ার ইন কিপ। মাইন্ড, রাইট? তাহলে আমরা বিয়ারের 3 নম্বর ফর্মটা কি বলতে পারি? অথবা এখানে কিফটও দিতে পারো, কিপ ইন মাইন্ডও কিপ। বলতে পারি। অথবা এখানে দেখো, বিয়ার এর শব্দটা দেখো, বিয়ার ইন মাইন্ড, এই বিয়ারের ফর্ম গুলো দেখো, বিয়ার, বোর, বোর এবং বর্ন। বিয়ার, বোর, বর্ন, এখানে কোনটা হবে বলো তো আমাকে দেখি। বিয়ার, বোর, বর্ন নাকি বিয়ার, বোর, বর্ন? ইদি হবে নাকি ই ছাড়া হবে? স্যার ই দেওয়াটা ওইটা হবে শেষেরটা। কেন, উপরেরটাতে কি সমস্যা? স্যার বি ও আর এন ই বর্ন মানে তো জন্মগ্রহণ করা, এই এই জন্য যে ই হবে। বিয়ার, বোর, বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বিয়ার, বোর, বর্ন মানে হচ্ছে বহন করা। ঠিক আছে, তো মিনিংটা মাথায় রেখো। তো আমরা এখানে ক্যারেক্টার দিতে পারি, বর্ণ দিতে পারি, ইডিএ দিয়েও দিতে পারি। ওকে, আচ্ছা। সো উই শুড বি বিয়ার ইন মাইন্ড, অথবা উই শুড ক্যাফট ইন মাইন্ড, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট, যে নান, কোন স্টুডেন্ট ক্যান গেট ব্যাক দা, চলে যাওয়া সময়, সেটা কি আর ফেরত আসবে? সময়টা কি বলছে, চলে যাওয়া সময়, সেটা কি ফেরত আসবে? আসবে না। এখন এখানে একটা গ্রামার মাথায় রেখো, এটা গ্রামার মাথায় বলছিস, এখানে হচ্ছে আমাদের দেখো, চলে যাওয়া সময়টা আর ফেরত আসবে না। এটার জন্য হচ্ছে অ্যাডমিশন টেস্ট, আমরা অ্যাডমিশন টেস্টে রেগুলার এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে আইএনজি ফর্ম, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। মনে রাখার কৌশল 1 নম্বর, সামথিং ইজ বোরিং, সামওয়ান ইজ বোর্ড। কি বলছি বলতো? সামথিং ইজ বোরিং আর সামওয়ান ইজ বোর্ড, মানে হচ্ছে ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় তখন হবে আইএনজি ফর্ম, সরি, বস্তু সম্পর্কে যদি বলা হয়, বস্তু,
তখন হবে আইএনজি ফর্ম। আর যদি ব্যক্তি সম্পর্কে বলা হয় তখন হবে ভার্বের কোন ফর্ম? ঢাবিতে আসছে এখান থেকে, এগুলো থেকে, এবং ঢাবি না, অন্য সকল বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, দেখো আইএনজি যখনই হয়, আইএনজি আইএনজি হওয়া মানে কি? কোন টেন্স হওয়া? আমরা বলি না আইএনজি হওয়া মানে কোন টেন্স হওয়া? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হওয়া। যদি আইএনজি হয় তখন হচ্ছে কাজটা আমরা ধরে নেব চলমান আছে, চলমান। আর ভার্বের 3 নম্বর ফর্ম হওয়ার মানে হচ্ছে পারফেক্ট টেন্স। সো পারফেক্টের মিনিংটা কি হয়? মানে পুরো ঘটিত, মানে শেষ হয়ে গেছে না, শেষ। সো আমরা যদি আইএনজি ব্যবহার করি দেন হচ্ছে মিনিংটা আসবে কাজটা চলমান। আর যদি ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি মিনিং আসবে কি? কাজটা শেষ। তারপরে দেখো আর কি, আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি না প্যাসিভের জন্য। প্যাসিভ, তো প্যাসিভ যদি বুঝায়, প্যাসিভ মিনিং যদি বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্বের কোনটা ব্যবহার করব? ভার্বের মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আর যদি সিম্পল বোঝায়, সিম্পল বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব আইএনজি ফর্ম। তাহলে এই 3টা নিয়ম মাথায় রাখো। তো এখন আমাকে বলো, ব্যক্তি সম্পর্কে যদি বলে, ব্যক্তি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটা ঢাবিতে আসছিল। শি ফিলস হিউমিলিটিং, শি ফিলসে থাকছে হিউমিলিয়েটেড। অ্যান্সার করো কোনটা হবে? এটা ঢাবিতে আসছিল। এই যে নিচেরটা হবে স্যার। কেন? হিউমিলিয়েটেড হবে। এটা কেন ব্যক্তি বুঝাচ্ছি, ব্যক্তি। এটা ব্যক্তি ব্যক্তি? বুঝাইছে। দ্য মুভি ইজ ইন্টারেস্টিং না দ্য মুভি ইজ ইন্টারেস্টেড? ইন্টারেস্টিং হবে স্যার। ইন্টারেস্টিং। আই এম ইন্টারেস্টিং নাকি আই এম ইন্টারেস্টেড? আই এম আই এম ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড। আই এম ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড। ওকে। তারপর হচ্ছে যেমন শি ইজ ইন্টারেস্টিং নাকি শি ইজ বা ইন্টারেস্টেড, কোনটা হবে? হি ইজ ইন্টারেস্টেড। শি ইজ ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। ঠিক আছে। তো এখন আমাদের এখানে দেখো, এই সময়টা যদি বলি, সময়টা কি হয়েছে? চলে যাওয়ার সময়। তাহলে এখন আমাকে বলো তো এখানে কি হবে? আমাদের কোন ফর্মটা ব্যবহার করতে পারি আমরা? ভার্বের চলে ভিতরে। যাওয়ার সময়, শেষ হয়ে যাওয়ার সময়, তার মানে ভার্বের ভিতরে। লস্ট টাইম। তারপর হচ্ছে আমরা ব্যবহার করতে পারি কি? ওয়েস্টেড টাইম, রাইট? অথবা গন টাইম, স্যার তাই না? পাস্ট হয় না? হ্যাঁ, এটা হচ্ছে আমরা পারফেক্টিভ হিসেবে ব্যবহার করছি, এই যে যেটা ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করছি। আর ফার্স্ট পার্টিসিপলটা হচ্ছে আমাদের এখানে এটাও অ্যাডজেক্টিভ হয় আর আবার এটাও অ্যাডজেক্টিভ হয়, বুঝছো? দুইটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। বলো তো তাহলে ওয়েস্টেড, লস্ট, গন এগুলো তাহলে কি হিসেবে ব্যবহার হয়েছে? পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা। এই যে এখন এখানকার মধ্যে একটা অর্থ বললাম চলমান, আর একটা হচ্ছে শেষ। ঠিক আছে, দেখো, ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং ডগ। আমাকে বলো এই এখন এটা কি? কোন স্লিপিং ডগ এর মানে কি বোঝাচ্ছে? কুত্তা এই মুহূর্তে কি করতেছে, বা কুকুরটি এই মুহূর্তে কি করছে? ঘুমন্ত কুকুর। হচ্ছে। ঘুমন্ত। তার মানে এখানকার মধ্যে এটা চলমান আছে না? হ্যাঁ। চলমান আছে। জি। ঠিক আছে, তাহলে চলমান এবং শেষ হয়ে যাওয়ার বিষয়টা বুঝছো? ইয়েস। জি স্যার। এখন তোমরা তোমরা হচ্ছে যেই কোনো বই থেকে, হ্যাঁ, এই যে এই এতটুকুনের মধ্যে দুইটার ডিফারেন্স শেষ, কিন্তু এতটুকুনের মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্স সবগুলো শেষ হয়ে গেছে। এখন তোমরা ভাইয়া আপুরা যদি তোমরা যে কোনো গ্রামার বই থেকে প্র্যাকটিস করতে যাও, এই কথাটা মাথায় রাখো, মেইনলি সামথিং ইজ বর্ন, সামওয়ান ইজ বর্ন। আর বাকি দুটো কি নর্মাল নামের সাথে মিল আছে কিনা দেখো, নামের সাথে মিল আছে কিনা। বাকিগুলো কি নামের সাথে মিল আছে না? নাকি নামের সাথে মিল নাই? দেখো দেখো দেখে বলো।
নামের সাথে আমাদের মিল আছে। ওকে ওকে, তাহলে যে কোনো বই থেকে এখন তোমরা প্র্যাকটিস করলে দেখবা যে এটা তোমরা পেরে যাচ্ছ। অ্যান্ড দে উইল সাফার ড্যাশ রান, তাহলে এখানে কি বসবে? দীর্ঘমেয়াদী, ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদী তারা এটা সাফার করবে। তো এ হলো আমাদের প্রথমটা। তোমরা যদি একটু বুঝে বুঝে সলভ করো, বেশি কঠিন হয়, বেশি কঠিন হচ্ছে না। এবং সলভ করলে যে কোনো প্যাসেজ সলভ করতে যাবা, এটার সাথে দেখবো অনেক বিষয় চলে আসতেছে। আমরা হচ্ছে ধরো আহ তুমি গ্রামার মুখস্থ করার দরকার নেই, তুমি টেক্সট পড়ো, গ্রামার যা যা শিখছো সেগুলোকে অ্যাপ্লাই করা শিখো। ধরো এখান থেকে যা যা পড়ছো, এখন তুমি এই যে এখান থেকে এটার পরে এই জন্য এটা হয়েছে, এখন তখন কি তোমার অটোমেটিক চলে আসবে না? আস্তে আস্তে এরকম ভাবে কিছুদিন যদি প্র্যাকটিস করো, তাহলে অটোমেটিক পরবর্তীতে চলে আসবে, বুঝতে পারবো অটোমেটিক। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা নেক্সট যাচ্ছি, আরেকটা সলভ করি। দেখো, ইয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট অফ এনভায়রনমেন্ট। আমরা দেখি, বায়ু এবং হচ্ছে পানি আমাদের পরিবেশের জন্য দুইটি গুরুত্বপূর্ণ ড্যাশ। বাচ্চারা Elements. লক্ষ্য করো, টু রয়েছে, এটা কি আমাদের সংখ্যাবাচক শব্দ মানে ডিটারমিনার। ইম্পর্টেন্ট একটা শব্দ, অ্যাডজেক্টিভ। পরে কি লাগবে বলে, এবার তোমরাই বলো। Noun. নাউন লাগবে। নাউন লাগবে। তাহলে বাচ্চারা আমাদের এখানে এখন নাউন বসাবো, সেটা হচ্ছে মিনিং অনুযায়ী। তাহলে দেখি, পরিবেশের দুইটি গুরুত্বপূর্ণ কি উপাদান, elements. এলিমেন্ট, উপাদান যদি বলি, তাহলে আমরা উপাদান ইংরেজি কি, এবার তোমরাই বলো উপাদান ইংরেজি কি? Elements. এলিমেন্ট, এলিমেন্টস। সো আমরা সেই অনুযায়ী এলিমেন্টস এখানে বসাই দেই। তাহলে দেখো এখন তোমাদের জন্য এটা সহজ হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে এটা এলিমেন্টসটা বসাই দিলাম, এলিমেন্টস। তারপরে বলো, দিস এলিমেন্টস, এই উপাদানগুলো আর ড্যাশ, বি ভার্ব রয়েছে, ফর ইম্পর্টেন্ট, লাইফ অন আর্থ, পৃথিবীর মানুষের জন্য হচ্ছে ড্যাশ, মানুষের জন্য কি Important. গুরুত্বপূর্ণ। Important by essence. গুরুত্বপূর্ণ Yeah. বলতে পারি। তাহলে গুরুত্বপূর্ণ ইংরেজি কি কি আমরা জানি বলো? সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভাইটাল একটা ওয়ার্ড আছে, Essential. ভাইটাল, সিগনিফিক্যান্ট। যে কোনো একটা বসাবা তোমরা, আবার সবগুলো বসাই আনার দরকার নাই। সিগনিফিক্যান্ট, ভাইটাল, ইম্পর্টেন্ট। আমরা কি শিখেছিলাম? বি ভার্বের পরে কি কি যেন হয়, লাস্ট ক্লাসে শিখেছিলাম। শুধু অ্যাডজেক্টিভ বললে মাইর খাবা। আর কি আর কি কি হতে পারে? ইম্পর্টেন্ট, ভাইটাল, সিগনিফিক্যান্ট, অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি, এসেনশিয়াল। হ্যাঁ, প্যাসিভ। এখানে আরেকটা শব্দ বসাতে পারি, এসেনশিয়াল। এসেনশিয়াল আর কি, যেটা, হ্যাঁ এসেনশিয়াল। বি ভার্বের পরে আমাদের কি কি যেন শিখেছিলাম, যদি এরপরে মেইন ভার্ব বসাতে হয়, আরেকটা ভার্ব বসাতে হয়, আইএনজি হবে অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম। আর এটা নিজে যদি মেইন ভার্ব হয়, তখন অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব সহ প্রিপোজিশনাল ফ্রেজও বসতে পারে। আচ্ছা, দে আর অফেন ড্যাশ ইন মেনি ওয়েজ, এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে। দেখো পরে পলিউশনের কথা বলছে, কিন্তু এগুলো বিভিন্ন ভাবে কি হইতেছে, দূষিত হচ্ছে। তো এখন আমাকে বলো, এখানে আমাদের একটা শব্দ রয়েছে আর, এখন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে কিছু একটা হচ্ছে, ঠিক আছে। এখন আমাকে বলো, এটা এখানে কি, যদি দূষিত অর্থটা আনি, তাহলে এখানে এই আরটা কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? আরেকটা অক্সিলারি verb. হচ্ছে এখানে অক্সিলারি। সো এরপরে আরেকটা ভার্ব আনলে সেটা এখানে দে বলতেছে। তো এখানে দে বলতে Passive. কাদেরকে বোঝাচ্ছে? পানি এবং বাতাসকে বোঝাচ্ছে। বাতাস। ওগুলো কি হচ্ছে, অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? এটা প্যাসিভ passive. হবে, তাই 3 নাম্বার ফর্ম। তাহলে প্যাসিভ যদি করি, এখানে কি ওয়ার্ড বসাতে পারি আমরা? এখানে বসাতে পারি আমরা Polluted. এর। আর দূষিত করার ইংরেজি আরেকটা শব্দ রয়েছে, বলো বলো। contaminated. কন্টামিনেট, Oh, কন্টামিনেটেড। আচ্ছা, আর বঙ্গবন্ধুর স্পিচের মধ্যে একটা ওয়ার্ড রয়েছে, আমরা উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি। আমরা আমরা মুসলিম, হিন্দু মুসলিমরা হচ্ছে ভাই ভাই, আমরা
আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে কোনোভাবে খারাপ করব না, তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। এখানে একটা শব্দ রয়েছে, যদি টেক্সট বুক পড়ে থাকো, সেটা হচ্ছে টেন্ট, মানে টেইন্টেড। তো এখন এই যে টেন্ট শব্দটা আছে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ডিইউতে আসছে, এটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসছে, এই ইউনিটে আসছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে দূষিত হচ্ছে। এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই ড্যাশ। তো এয়ারটা হচ্ছে দূষিত হচ্ছে কিভাবে, বিশেষ করে কিসের মাধ্যমে? এয়ারের মধ্যে কি কি উপাদান পাওয়া যায়? ধোঁয়ার থাকে না, তো মোস্টলি বাই স্মোক, ধোঁয়া, অ্যান্ড ওয়াটার, স্মোক অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট। অন্যদিকে ওয়াটারটা হচ্ছে দূষিত হচ্ছে বাই ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট, আবর্জনা, এবং হচ্ছে কিসের কারণে আবর্জনার সাথে আর কি হতে পারে? বাংলায় বলো তোমরা। কীটনাশক, কীটনাশক। ওয়েস্টেজও বলতে, ওয়েস্ট এন্ড ওয়েস্টেজ, অথবা আরো শব্দ আর কি আছে বলতে পারি, আর কি শব্দ বসানো যায় বলো? ওয়েস্টেজ বলতে পারি, আর গত ক্লাসে আমরা যখন ওয়াটার ওয়াটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সলভ করতেছিলাম, তো সেখানকার মধ্যে কিছু শব্দ আসছিল না? কি 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 কিভাবে হচ্ছে সেখানে ওয়েস্টেজ হচ্ছে? হ্যাঁ, মনে নেই তোমাদের? টক্সিক এলিমেন্টস, টক্সিক কি যেন ছিল, কেমিক্যালস, কেমিক্যাল শব্দটা মনে নেই তোমাদের? আহা, এই কেমিক্যাল শব্দটা একটু নিয়ে আসতে পারলা না তোমরা? আচ্ছা, কেমিক্যালস। ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ, যদি আমরা আমরা একটা ভালো জীবন যাপন করতে চাই, তাহলে হচ্ছে আমরা আমাদের এনভায়রনমেন্টকে পলিউশন মুক্ত করতে হবে, এরকমই তো মিনিং নাকি? আচ্ছা, তাহলে ইফ উই ওয়ান্ট টু লিভ ড্যাশ লাইফ, কি লাইফ? লাইফটা কেমন হয়? স্বাস্থ্যকর জীবন, বেটার স্বাস্থ্য। লাইফ বা হেলদি এখন লাইফ। দেখো এখানে, এটা হচ্ছে আর্টিকেল, এরপরে লাইফটা শূন্যস্থানের পরে লাইফটা আছে নাউন, তার মানে এখানে শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি বসাবো? হেলদি, HELTHY, হেলদি লাইফ। হেলদি সিনোনিম হিসেবে তোমরা যে কোনো ওয়ার্ড বসাতে পারো। তাহলে উই শুড, আমরা আমাদের পরিবেশকে কি রাখবো? আর এফ নাম্বারে কি আমরা হচ্ছে বেটার দিতে পারবো? বেটার লাইফ, হ্যাঁ, হবে না কেন? অবশ্যই হবে, বেটার তো দিবা, সমস্যা কি? তাহলে হচ্ছে আমরা কি করব? আচ্ছা, পলিউশনকে, এনভায়রনমেন্ট পলিউশনকে কি করব? রক্ষা করব অথবা বন্ধ করব, তাই না? স্টপ। এখানে stop বলতে পারো, সিনোনিম হিসেবে বলতে পারো প্রিভেন্ট, স্টপ স্যার, প্রিভেন্ট, কন্ট্রোল বলতে পারে। হ্যাঁ, কন্ট্রোল। কন্ট্রোল হতে পারে, সমস্যা নেই, কন্ট্রোল, কন্ট্রোল। তো এখানে দেখো শুটটা হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে যেহেতু আমরা নিজেরাই করব, সেজন্য এটা কি হয়েছে? মডাল ভার্বের পরে বেস ফর্ম হয়েছে। মডাল ভার্বের পরে শুধুই বেস ফর্ম হয় নাকি অন্য অন্য আরো ফর্ম হতে পারে? অন্যতম হতে পারে। আরো ফর্ম হতে পারে। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, সম্পূর্ণ প্রিভেনশনটা হচ্ছে মে বি ড্যাশ। তো মে বি, এখন প্রিভেনশনটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের কি করতে হবে? হয়তো অসম্ভব, কিন্তু আমরা অবশ্যই এটার জন্য চালিয়ে যেতে হবে বাই রাইজিং আমাদের ভয়েসটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে মেবি টোটাল প্রিভেনশন, সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না হয়তো, ডিফিকাল্ট অথবা ইম্পসিবল। আর এখানে দেখো বিটা মেইন ভার্ব, এই জন্য এখানে হয়েছে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ হয়েছে, অথবা ইম্পসিবল দিতে পারো, ইম্পসিবল। সাউন্ড মিউট করো। বাট উই ক্যান নট সার্টেনলি, আমরা হয়তো অসম্ভব, কিন্তু আমরা আমাদের পলিউশনটাকে কি করতে পারি? আমাদের পলিউশনটাকে কমাতে পারি, মিনিমাইজ কমাতে করতে পারি, পারবো।
মিনিমাইজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, লিসেন করতে পারি, সিনোনিম, এগুলো অ্যাডমিশন টেস্ট আসে। যে লিসেন শব্দটা কয়েকদিন আগে শব্দ আসছিল, কয়েকদিন আগে অ্যাডমিশন টেস্ট আসছিল। তো লিসেন বলতে পারো, ডিক্রিজ বলতে পারো, দেন হচ্ছে কি সিআরইএ ডিক্রিজ, দেন মিনিমাইজ, মিনিমাইজ কমানো বাড়ানো, এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। রিডিউস পলিউশন কোনটা? রিডিউস হবে না? হ্যাঁ, হবে না কেন, সিনোনিম তো রে বাবা। রেডিউস, ক্যান, এই ক্যানটা যেহেতু মডাল ভার্ব, এরপরে বেস ফর্ম হইতেছে। সো বাই রেজিং, কি সতর্কতা বাড়িয়ে, অ্যাওয়ারনেস, বাই রেজিং অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, মানুষের মধ্যে সতর্কতাটা বৃদ্ধি করে আমরা আমাদের এই পলিউশনটাকে কমাতে পারি। তাহলে যে কোনো সেন্টেন্স যখনই তৈরি করতে যাচ্ছ, তুমি তোমার বেসিক গ্রামারটা প্রয়োজন হয়ে যাচ্ছে, বেসিক গ্রামারটাই প্রয়োজন হয়ে যাচ্ছে। পরেরটা সলভ করি আমরা। লক্ষ্য করো, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, উইমেন আর দ্য মোস্ট সাফার ইন এভরি স্টেজ অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে হচ্ছে মহিলারা বা মেয়েরা সবচেয়ে বেশি সাফারার। তো এখন আসলে কি এখন বর্তমানে উইমেনরা বেশি সাফারার হয়? জি না স্যার। আমার কাছে এখন বর্তমানে মনে হইতেছে না আর কি। তোমাদের কাছে কেমন হয় জানি না, কিন্তু বর্তমানে আমার কাছে এটা মনে হয় না। আচ্ছা, তো তারপরে দেখো, সোশ্যাল প্রেজুডিস এন্ড কাস্টমস টেন্ড টু, আচ্ছা বলো তো দেখি, সোশ্যাল, সোশ্যাল সামাজিক, প্রেজুডিস অর্থাৎ জুড, দেখো জুডিস মানে হচ্ছে জুডিশিয়াল থেকে আসছে, আর প্রিজুডিস মানে হচ্ছে কোনো মানুষকে আগে থেকেই বিচার করা। তার মানে তোমার মনের মধ্যে যদি আগে কোনো কিছু নিয়ে একটা বিচার হয়ে থাকে, দেন সেটা কি হবে? প্রিজুডিস, তার মানে কুসংস্কার। তার মানে সামাজিক কুসংস্কার এবং সংস্কৃতিটা হচ্ছে টেন টু দেয়ার পজিশন, তাদের এই যে অবস্থানটা রয়েছে সে অবস্থানটা কি করে, সে সামাজিক অবস্থানটা কি করে, নিচে করে দেয়, নিচু করে দেয়। তো এখন দেখো, টেন্ড টু, এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, যার পরে টেন্ডের পরে হচ্ছে ইনফিনিটিভ হয়। টেন্ডের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। সো টেন্ড টু কমানো ইংরেজি কি? লোয়ার, তারপরে ডিটারেশিয়েট, ডিগ্রেড, ডিগ্রেড দেয়ার পজিশন। when a female child is born, যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে, it is regarded ড্যাশ, রিগার্ডেড বিবেচনা করা হয়, একটা বিবেচনা করা, ইজ নট রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় না হ্যাপি ইভেন্ট হিসেবে, ভালো সংবাদ হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে রিগার্ডের পরে কি বসে? হিসেবে যখন বলছি, এর সাথে কি বলছে? অ্যাজ বসে। আচ্ছা, অ্যাজ এবং লাইকের মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যাজ এবং লাইক, এটা আমি মনে হয় প্রিপোজিশন পড়াইতে গিয়ে বলছিলাম। বলো তো দেখি কি পার্থক্যটা কি? অ্যাজ মানে কি? স্যার অ্যাজ হচ্ছে হিসেবে, আর অ্যাজ হচ্ছে হিসাবে, লাইক হচ্ছে মতো। অ্যাজ মানে হচ্ছে মতটা যে হবে বা প্রকৃত পক্ষে মতে, আর লাইকটা হচ্ছে প্রকৃত পক্ষে নয়, নর্মাল ভাবে। যেমন আমি তো এখনো শিক্ষক হিসেবে যদি তুমি আমাকে বিবেচনা করো, প্রকৃত পক্ষে কোন স্কুল টিচারের আমি এখনো শিক্ষক হয়েছি? প্রকৃত পক্ষে আমি হুম। এখনো কোন স্কুল এর টিচার হই নাই। তো কারোর কাছকে আমি শিক্ষক, এখন আমি যে পরামর্শ দিচ্ছি, এই পরামর্শটা হচ্ছে স্কুল কলেজে যে টিচাররা তাদের মতো যদি হয়, দেন তুমি আমাকে বলতে পারো যে আপনি তো আমাকে একজন শিক্ষকের মতো, অথবা পরামর্শ দিয়েছেন, অথবা তোমার যাদের ভাই আছে, তো ভাই তো ভাইকে হচ্ছে সুন্দর মতো পরামর্শ দেয় নর্মাল ভাবে। উম তো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে একজন এমন ভাবে পরামর্শ দিয়েছে, যেন আমি ধরো আমি পরামর্শ দিয়েছি, এমন ভাবে দিয়েছি যেটা মনে হয় যেন আপন ভাই যেভাবে যেভাবে বলতে বলে সেভাবে বলে। তো এটা হচ্ছে অ্যাজ। এখন এর দুইটা হচ্ছে সিমিলির মধ্যে ব্যবহার হয়। সিমিলি, সিমিলি বুঝো? ভাবিতে এই টপিকটা থেকে আসে, লিটারারি টার্মস, লিটারারি টার্মস ভাবিতে আসে।
যেমন ড্রিমস কবিতাতে আছে, হ্যাঁ, লাইফ ইজ আ ব্রোকেন উইংগেড বার্ড, অথবা লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। বুঝছো? জীবন যেন ঢানা ভাঙ্গা পাখির মতো, জীবন যেন অনুর্বর ভূমির মতো বা মাঠের মতো। এখন এখানে যে মতো বলছি, লাইফ ইজ আ, লাইক যদি বলি আমি, লাইক আ ব্যারেন, প্যাসেজ থেকে একটু আলাদা করছি, ইজ আ ব্যারেন ফিল্ড। এখন কি প্রকৃত পক্ষেই এখানে যদি এই যে লাইক ব্যবহার করি, প্রকৃত পক্ষে লাইফ এবং ব্যারেন ফিল্ড কি একই? না। সেম? সেম না। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে না। ঠিক আছে, তারপরে যদি বলি অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে, হি গেভ মি সাম অ্যাডভাইস, তিনি আমাকে কিছু উপদেশ দিলেন। এখন বলো, এই যে যিনি উপদেশ দিয়েছেন তিনি কি আসলে একজন শিক্ষক? জি, তিনি আসলে একজন শিক্ষক। তো আমরা অ্যাজ এবং লাইকের মধ্যে পার্থক্যটা বুঝে গেলাম। শি ইজ নট ওয়েলকামড উইথ ডিপ অফ হার্ট, হৃদয়ের গভীর থেকে তাকে অভিবাদন করা হয় না। তো লক্ষ্য করো আমাদের এখানে দি রয়েছে, উইথ দি, ডিপটা তাহলে এখানে অ্যাডজেক্টিভ, তার মানে শূন্যস্থানে কি বসবে? নাউন। নাউন। কি বসবে? নাউন বসবে। সো হৃদয়ের গভীর থেকে, ডিপ, কোর, ডিপ, কোর বলতে পারি। আর এটার সাথে আরো ডিপোজিশন, ডিপ, ওয়ার্মথ, তারপরে হচ্ছে ডিপ, ওয়ার্মনেস, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। ইনস্টেড অফ বিং ডিলাইটেড, খুশি হওয়ার বিপরীতে বা খুশি হওয়ার পরিবর্তে, মোস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি থিঙ্ক, পরিবারের অধিকাংশ সদস্যরা মনে করে যে শি হ্যাজ কাম টু অ্যাড টু দেয়ার ড্যাশ, সেই মেয়েটা আসছে শুধু পরিবারের মধ্যে তাদের কষ্ট দুঃখ বাড়াবার জন্য এসেছে বা বৃদ্ধি করার জন্য এসেছে। এখন দেখো, কষ্ট ইংরেজি কি? দেয়ারটা হচ্ছে আমাদের কি আছেন? পসেসিভ। আর পসেসিভের পরে কি বসবে বলো তো বাচ্চারা? নাউন। নাউন বসবে। তাহলে নাউন হিসেবে এখানে আমাদের একটা ওয়ার্ড বলে কি বসতে পারি? কষ্ট ইংরেজি কি বসবে তাহলে? কষ্ট বাড়াবার জন্য বলো, সাফারিং বলতে পারি কিনা? সাফারিং, মিসফরচুন, তারপরে হচ্ছে আর কি বলা যেতে পারে? সাফারিং, মিসফরচুন। দেন তোমরা চাইলে বলতে পারো আর কি, মিজারি, অ্যাগনি, অ্যাগনি, মিজার, অ্যাগনি। ইভেন দ্য মাদার অফ দ্য ফ্যামিলি চাইল্ড, এমনকি এই মেয়ে সন্তানের মাও ইজ নট ওয়েলকাম কর্ডিয়ালি ফর গিভিং টু আ ফিমেল চাইল্ড, এরকম একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে মাকেও উষ্ণভাবে অভিবাদন জানানো হয় না। জন্ম দেওয়া ইংরেজি কি বলতো? গিভ বার্থ। তো এখানে হবে বার্থ, হবে এটা সঠিক উত্তর। তারপরে দেখো, রাদার বরং দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড ইজ ফর দিস, এই জন্য মাকে, মানে মেয়ে সন্তানের মাকে কি করা হয়? দেখো, সমালোচনা করা হয়। তো সমালোচনা ইংরেজি কি? রিবিউকড, ক্রিটিসাইজড বলতে পারো সহজ বাংলায়, মানে সহজ ইংলিশে ক্রিটিসাইজড, SIGED, ক্রিটিসাইজড, স্যার সমালোচনা করা হয়। হ্যাঁ, সাদা কি রং, বললা? সাদা রংটা ইউজ করেন। কোনটা কোনটা বুঝি নেই। হচ্ছে যে লাল রঙের পরিবর্তে সাদাটা ইউজ ও করেন। আচ্ছা, সাদা কালার, লালটা বোঝা যায় না না? আমি ভাবলাম এখানে বোঝা যায় কিনা। ওকে, তার মানে এখানে ক্রিটিসাইজ, ব্লেম, হ্যাঁ, রিভিউ শব্দগুলো ব্যবহার করতে পারো। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, উইমেন আর দ্য ভিকটিম অফ জেন্ডার, কি কিসের জেন্ডার? মহিলারা ডিসক্রিমিনেশন।
হচ্ছে বৈষম্যের শিকার হয়, ডিসক্রিমিনেশন। ঢাবিতে ইয়ার এটা হচ্ছে জিএসটি তে ডিসক্রিমিনেশনের আসছিল, ডিসক্রিমিনেশনের স্পেলিং আসছিল ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন। ওকে, আর ডিসক্রিমিনেশনের সিনোনিম হিসেবে যদি বলি আমরা, আর কি হতে পারে, ডিসপ্যারিটি বলতে পারি, ডিসপ্যারিটি। আর কি বলা যায়? হ্যাঁ, আর কি বলা যায়? Inequality. জেন্ডার ডিসপ্যারিটি বললাম, আর কি আছে? ইনইকুয়ালিটি, অসমতা। এই যে এখন বর্তমানে ইকুয়ালিটি এবং ইকুয়ালিটি এবং ইকুইটির মধ্যে পার্থক্য জানো তোমরা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি? সমান এবং সমতা। দেখো, ধরো 10 টাকা আছে, 10 টাকা। এখন দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করি, সেই ক্ষেত্রে হবে 5 টাকা 5 টাকা। এটাকে বলা হয় ইকুয়ালিটি, এটাকে বলা হয় ইকুয়ালিটি। আচ্ছা, আর ইকুইটি বলা হয় হচ্ছে ন্যায্য অধিকার। এটা হচ্ছে সমান অধিকার, আর একটা হচ্ছে ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার কিরকম? যেমন কোরআনের মধ্যে আহ বাবার সম্পত্তি, নট অন্যদের সম্পত্তি, কি বলছি, বাবার সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে ছেলেকে দেওয়া হয় মিসলু হাজ্জিল উনসা আইন, মানে একটা মেয়ে যা পায় এর ডাবল পায় হচ্ছে ছেলে। আচ্ছা, তো এখন এটা নিয়ে বাংলাদেশে বর্তমানে খুব টক অফ দা কান্ট্রি, সেটা জানো কিনা? তো জাস্ট সংক্ষেপে বলি, যদি ইসলামের এটা যে নীতিটা আছে, এই মিসলু হাজিল উনসা আইন, এটা এই নীতিটা যদি বলি তাহলে এটা হচ্ছে ইকুইটি। কিভাবে ইকুইটি? 1 নাম্বার, একজন মেয়ে বাবা থেকে পাচ্ছে, ছেলে যার পাচ্ছে তার অর্ধেক, স্বামী থেকে পাচ্ছে, আবার সন্তান থেকে পাচ্ছে। বুঝছো বিষয়টা? মানে ছেলে থেকে পাচ্ছে, সন্তান থেকে পাচ্ছে। তো এখন অন্যদিকে যেই স্বামী আছে, সেই স্বামী হচ্ছে স্ত্রীর জন্য সারা জীবন তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া সকল কিছু তার উপর বাধ্যতামূলক। কিন্তু সে যে বাবার বাড়ি থেকে যে সম্পত্তিটা পাচ্ছে, যে সম্পত্তিটা পাবে, সেটা হচ্ছে একমাত্র নিজের কাছে রাখবে, সেটা সে খরচ করার সে বাধ্যবাধকতা নয়, নাই। তো এখন যেহেতু তার কোনো ধরনের কোনো ক্ষেত্রে খরচ নাই, তারপর হচ্ছে সন্তান থেকে যেটা পাচ্ছে, তারপর হচ্ছে আহ আর কি আছে বললাম, সন্তান, স্বামী এবং আর বাবা। পিতা। তো পিতা তিন জায়গা থেকে পাচ্ছে। তো অন্যদিকে ছেলে কি 3 জায়গা থেকে পাচ্ছে? ছেলে তো 3 জায়গা থেকে পাচ্ছে না। ইভেন ছেলে তো খরচ আছে। আবার দেখো মহারানা, ছেলে বিয়ে করতে গেছে, দেন মহারানা করে বিবাহ করতে হচ্ছে, মেয়ে তো এটা খরচ হচ্ছে না। তো এই বিষয়টা হচ্ছে আহ আমাদের দেশের শাহবাগী ম্যাঙ্গো পিপলরা, ছাগলেরা এবং হচ্ছে অ্যারিস্টোক্রেট ছাগলেরা এটা বুঝে না। এখন বর্তমানে ধরো জাস্ট এটা যদি বলি, বাবার সম্পত্তি এই যে এটা আছে, এটা অর্ধেক যে পাবে, মানে ছেলে যা পাবে এর অর্ধেক যে পাবে, এটাই তো বাংলাদেশে দিচ্ছে না। আপনি যে নিয়ম করবেন অর্ধেক অর্ধেক, এটা 2 দিন পরে তো মারামারি লাগাই দিবেন পরিবারের মধ্যে, মানে ভাই বোনের মধ্যে মারামারি বেড়ে যাবে না? এটাই তো বাংলাদেশে দিচ্ছে না। যাই হোক, তো এখানে হচ্ছে ইকুয়ালিটি এবং ইকুইটির মধ্যে পার্থক্য। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য লাইফ অফ উইমেন ইজ নট স্মুথ। স্মুথ, পুরোপুরি স্মুথ নয়, ইজ নট স্মুথ। তার মানে এখানে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমাদের ইনাফ ব্যবহার হবে। ইনাফ যদি শব্দটা আসার পরে আমার মনে হয় একটা শব্দ, ইনাফ ইজ ইনাফ, আর ইউ অনলি এডুকেটেড এন্ড এরকম কিছু একটা বলে। 3 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স থেকে পড়ে ইংরেজিতে অনার্স করে, 3 বছর আগে অস্ট্রেলিয়া থেকে এসে কিছু একটা করছে আর কি। তো ওই ভিডিওটা, ইনাফ শব্দটা আসলে আমার মনে হয় উনি কিন্তু আমার ডিপার্টমেন্টের না পড়ুয়া, শুধু ভিডিওর মধ্যে ভাই। আচ্ছা দেখো, ইফ উই ওয়ান্ট লাস্টিং ডেভেলপমেন্ট, যদি আমরা দীর্ঘমেয়াদী অফ দ্য কান্ট্রি, মে দেশে মানে
দীর্ঘমেয়াদী উন্নতি করতে চাই, দেন উই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এগুলো কি যেন বলেছিলাম বলো তো, মনে আছে? কি ওয়ার্ড বলেছিলাম? মডাল ভার্ব। তাহলে এরপরে কি বসবে বলো তো? ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদেরকে হচ্ছে মেয়েদেরকে ডিগনিফাইড স্ট্যাটাস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মেয়েদের মেয়েদের কি করতে হবে? বলো। আমাদের দেশের মেয়েদের যে অধিকার রয়েছে সেই অধিকারটা হচ্ছে আমাদের নিশ্চিত করতে হবে। সো উই হ্যাভ টু ডিগনিফাইড কনফার্ম কনফার্ম ডিগনিফাইড স্ট্যাটাস, সম্মানিত অবস্থান অফ দা অল উইমেন অব আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সকল, এখানে অলটা দেখা যাচ্ছে না, এপাশে লিখি অল দ্য উইমেন অব আওয়ার কান্ট্রি, সকল মহিলাদের অবস্থানটা উচ্চ করতে হবে, নিশ্চয়ই করতে হবে। সো কনফার্মটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কনফার্মের পরিবর্তে তুমি আরো শব্দ ব্যবহার করতে পারো, সিকিউর বলতে পারো, এনশিওর বলতে পারো, ইনশিওর নিশ্চিত দেওয়া করা। যাবে? কোনটা? ইনশিওর। হ্যাঁ, সেটা লিখলাম, এনশিওর, নিশ্চিত করা। আচ্ছা, একটা গ্রামার ও একটা আচ্ছা, যাক এখন না, সেটা ওর পরে বলবো। দ্য গভর্নমেন্ট ইজ কনসিয়াস অফ দিস ম্যাটার, সরকার হচ্ছে এই বিষয়ে হচ্ছে সচেতন। তো এই হলো একটা বিষয়। একটা সলভ করি, সিভিলিটি। সিভিলিটি তো এই বছর যেমন ঢাকবিতে আসছিল হচ্ছে ওয়াই এডুকেশন, না স্যার, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন আস, ঠিক আছে? তো পরের বছর ঢাবিতে আমি যদি বই থেকে, আচ্ছা দাঁড়াও আমি বই একটু বাহির করি, এখনই বলে দিই কোনটা বেশি গুরুত্বপূর্ণ। বেশি এডুকেশনটাকে আবারও সেম ভাবে গুরুত্বপূর্ণ, নেক্সট ইয়ারে আরো সিভিক এঙ্গেজমেন্টটা আবারও গুরুত্বপূর্ণ দাঁড়াবে, এডুকেশনটা। তারপরে হচ্ছে আমাদের উম এই যে এখান থেকে হচ্ছে বুলিংটা আবার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, বুলিংটা। তারপরে হচ্ছে আর কি, এটাতে তো সবগুলো লেসন নাই। যেটা 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 বললাম, এডুকেশনটা বললাম, সিভিক এঙ্গেজমেন্ট বললাম, দেন হচ্ছে আমাদের ড্রিমস নিয়ে মাথায় রাখতেই হবে তোমাদের, উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং নেক্সট বছর বুলিংটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো, বুলিংটা। এবং হচ্ছে এর চেয়ে আরো বেশি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইকোট্যুরিজম। আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইকোট্যুরিজম, ঠিক আছে? আচ্ছা, তো সিভিলিটি, সিভিলিটি আসছে হচ্ছে আমাদের সিভিল অ্যাক্টিভিটি থেকে। ভদ্র কাজ মিন্স, ভদ্র কাজ হচ্ছে পোলাইট অর মডেস্টি, পোলাইট আচরণ। তো এখানে পোলাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন এরপরে কি বসবে বলো তো? নাউন বসবে। তো আমাদের দেখো মডেস্টি শব্দটা নাউন আছে পরবর্তীতে, দেন আমাদের এখানে এটা কি বসে যাবে? নাউন বসে যাবে। নাউন বসে যাবে। সো এখানে কি বসাতে পারি বলো? আচরণ যদি বলি, আচরণ, আচরণ ইংরেজিতে কি হয়? স্যার একটু অর্থটা করে দিন। বিহেভিয়ার। সিভিলিটি, সিভিলিটি হচ্ছে ভদ্র কাজ। ক্যারেক্টার। ও সরি স্যার। ভদ্র কাজ অর্থ হচ্ছে ভদ্র আচরণ, তার মানে আচরণ ইংরেজি কি? বিহেভিয়ার। বিহেভিয়ার। আর কি হয়? কন্ডাক্ট, আচরণ, ঠিক আছে? আর মডেস্টি। ম্যানার। ইট অলসো ড্যাশ, ইট অলসো, এটা দ্বারা বুঝায় যে কার্টিয়াস বিহেভিয়ার। কার্টিয়াস শব্দটাও সেম ভাবে আমাদের বোঝাচ্ছে যে আহ ভদ্র আচরণই বোঝাচ্ছে আর কি, কার্টিয়াস ম্যানার। সো কোর্ট থেকে, তো কোর্টের মধ্যে নর্মালি আমাদের আচরণটা কেমন করতে হয় কোর্টের মধ্যে? কোর্ট থেকে কার্টিয়াস, সো কার্টিয়াস ম্যানার মানে হচ্ছে ভদ্র আচরণ। তো এখন এটা দ্বারা বুঝায় মানে কি? মিনস, মেন। দেন ইন্ডিকেট শব্দটা বলতে পারো, ইন্ডিকেটস। আর রেফার দিলে রেফার্স টু,
টু প্রেফার্স, এরপরে এফ, এটা এরপর টু। একটা শব্দ রয়েছে, হ্যাঁ একটা শব্দ রয়েছে, এটা একটা এই শব্দটা হচ্ছে, দাঁড়াও আমি এটা ডিকশনারি থেকে সার্চ দিয়ে নিই, দাঁড়াও। ডিলেন, বানানটা জাস্ট মনে নাই, এজন্য একটু লিখে সার্চ দিচ্ছি। আরে শব্দটা কি জানো? ডিলেন, 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 পাইতেছি না তো। জাস্ট ডি দিয়ে শব্দটা, কিন্তু আমার এই মুহূর্তে মনে আসতেছে না। ডিলেন কুইট। আচ্ছা এটা পরে দেখবো, শব্দটা মনে আসতেছে না। আচ্ছা দেখো, ইট ইজ আ গ্রেট ভার্চু, এটা হচ্ছে একটা গ্রেট ভার্চু, গ্রেট ভার্চু। তাহলে এটা হচ্ছে একজন মানুষের, মানুষের গ্রেট ভার্চু, ভার্চু অর্থ কি? অব আ ম্যান, একজন মানুষের গ্রেট, মহান, ভার্চু অর্থ কি? আরে বাচ্চারা বলে না কেন? তোমরা যদি না বলো তাহলে তো, গুণ। গুণ, তাহলে কি গুণ এটা? সদ্গুণ বলে আর কি এটাকে। মহান গুণ। গ্রেট ভার্চু অব এ ম্যান, টু বি ওয়েল বিহেভড, ভালো আচরণের মানুষ হতে হলে, আর গুড নেচার্ড, এবং ভালো বৈশিষ্ট্যের মানুষ হতে হলে আমরা উই ড্যাশ স্পেন্ড অর স্পেন্ড মানি অর ওয়েলথ, আমরা টাকা কিংবা পয়সা, আমাদের টাকা কিংবা পয়সাটা কি করতে হয় না, পয়সাটার প্রয়োজন হয় না। ধরো টাকা পয়সা থাকলে কি মানুষের ভালো আচরণের মানুষ হয়? জি না স্যার। ভালো আচরণ হয় না, তার মানে আমাদের প্রয়োজন হয় না। তারপরে প্রয়োজন যেহেতু স্প্যান্ড রয়েছে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে আমাদের এখানে কি লাগবে? একটা মডাল ভার্ব লাগবে। প্রয়োজন দিয়ে যে ওয়ার্ডটা রয়েছে সেটা কি বলি আমরা? নিড। নিড। সো উই নিড নট, আর এখন 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 এটা হচ্ছে মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে আছে, উই নিড নট। আর যদি এটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে চাও মানে এখানকার মধ্যে, তখন হচ্ছে উই ডু নট নিড টু, এরকম ভাবে উই ডু নট নিড টু, আমাদের প্রয়োজন হয় না টু স্পেন্ড মানি অর ওয়েলথ, উই হ্যাভ টু উইলিংনেস টু অ্যাটেন্ড সিভিলিটি, সিভিলিটি অর্জনের জন্য আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। তো উই উইল হ্যাভ টু রয়েছে, তাহলে এখন আমাকে এখানে বলো এখানে কি থাকতে হবে, বা আমাদের মধ্যে এটা অর্জন করার বসে থাকতে হবে। তার মানে উই উইল হ্যাভ টু, হ্যাভ বলতে পারি, অথবা উই উইল হ্যাভ টু পসেস। উইল হ্যাভ টু বলতে পারি, হ্যাভ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি পসেস। তারপরে হচ্ছে আরো ওয়ার্ড এটার সাথে সিমিলার করে তুমি বসা দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং আমাদের হচ্ছে কোড অফ, কিছু উই হ্যাভ ড্যাশ সাম কোড অফ কন্ডাক্ট, আচরণের কিছু নিয়ম নীতি হচ্ছে আমাদের মেনে চলতে হয়। তো এখানে এটা তাহলে কি হবে বলো? ফলো, উই হ্যাভ টু ফলো সাম কন্ডাক্ট অ্যান্ড নর্মস অফ এটিকেট অ্যান্ড সোসাইটি, সমাজের সমাজের হচ্ছে যে আচরণের যে নর্মস গুলো রয়েছে সেই নর্মস গুলো মেনে চলতে হয়। যদি ওইটাতে ফলো দেই, দেন এখানে আমরা কি বলতে পারি? ফলোর সাথে সাথে মেনটেন বলতে পারি, মেনটেইন। মেনটেইন থেকে বুঝছো, এই বছর ঢাবিতে আসছিল, এই বছর ঢাবিতে আসছিল মেনটেনেন্স, ওকে নাউন ইয়ে আসছিল, এক্সপ্লানেশন আসছিল, ভুলটা আসছিল এক্সপ্লানেশন। আচ্ছা, এবার এছাড়া তুমি প্র্যাকটিস বলতে পারো, আর অন্যান্য ওয়ার্ড বলতে পারো। ইট ড্যাশ ফ্রম সোসাইটি টু সোসাইটি, এটা সমাজ থেকে সমাজে ভিন্ন হয়ে থাকে, এটাকে বোঝাচ্ছে না? ভিন্ন ইংরেজি কি? ভিন্ন ইংরেজি কি? ডিফারেন্ট স্যার। ডিফারেন্ট ডিফারেন্ট। বললে হবে না, দেখো তুমি যদি এখানে ডিফারেন্ট বলো, ডিফারেন্ট না শব্দটা, ডিফারেন্ট সঠিক উচ্চারণ। ডিফারেন্ট। এখন তুমি ডিফারেন্ট বলো, ডিফারেন্টটা কি এখানে আমাদের সাবজেক্টের পরে কিসের প্রয়োজন হচ্ছে? ইটের পরে কি ভার্ব, লাগবে? ভার্বে। ভার্ব লাগবে, ডিফারেন্টটা কি এখানে ভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? ইট 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 ডিফারেন্ট হবে? হবে না, না তাহলে স্যার। জি ভার্ব না স্যার। ফর্মটা বানাই দিতে হবে। ভার্ব ফর্মটা কি? ডিফার্স, ডিফার্স, অথবা আরেকটা শব্দ রয়েছে এটার সাথে, ভ্যারিজ,
ইট ভ্যারিজ ভি যদি বলি তখন সেটা অ্যাডভার্ব হয়। ফ্রম সোসাইটি টু সোসাইটি, সমাজ থেকে সমাজে ভিন্ন। হাউএভার ওয়ান হ্যাজ টু ড্যাশ গুড ম্যানার ইন ওয়ানস ক্যারেক্টার ফ্রম আর্লি এজ। প্রাথমিক বয়স থেকে, আর্লি এজ থেকে, বয়স থেকে হচ্ছে একজন মানুষের মধ্যে ভালো আচরণটা কি করতে হয়, সেটার ফর্ম তৈরি করে নিতে হয়, এরকম হয় আর কি। প্রাথমিক বয়স থেকে সেটা মেনে চলতে হয় অথবা তৈরি করে নিতে হয়। কালটিভেট বলতে পারি, কালটিভেট। চেরিশ, চেরিশ, হ্যাঁ, লালন করা, গুড। প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস তো বলা যায় আগে, যদি এটা যদি প্র্যাকটিস ব্যবহার না করো দেন এখানে প্র্যাকটিসটা ব্যবহার করতে পারো, সমস্যা নেই। দেন নো এক্সপেন্ডিচার, কোনো খরচ ইজ রিকোয়ার্ড, এর জন্য প্রয়োজন হয় না। কোনো ধরনের খরচ এই আচরণের জন্য, এই ব্যবহারের জন্য, তো এখানে শুধু কিসের প্রয়োজন হয়, নো এক্সপেন্ডিচার অ্যাকসেপ্ট কনসাসনেস, এখানে শুধু বা উইদাউট কনসাসনেস। আমাদের যদি কনসাসনেসটা থাকে তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে। সো এখানে উইদাউট একটা নাউনের পর একটা নাউন আসছে, সো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ দিলে হবে না। ওই আমাদের দেখো এক্সপেন্ডিচার নাউন, পরেরটা নাউন, তার মানে এখানে কি লাগবে, নাউন নাউনের মধ্যে সম্পর্ক গড়তে হলে নাউন রয়েছে, পরে আর একটা নাউন রয়েছে। এই নাউন নাউনের সম্পর্ক গড়তে হলে দুই ভাবে গড়া যায়। এক নাম্বার, এখানে হচ্ছে প্রেপোজিশন ব্যবহার করতে হয়। তো নর্মালি নাউন নাউনের রিলেশনের ক্ষেত্রে এর যদি বুঝায় তখন অব ব্যবহার করি, ঠিক আছে। এছাড়াও আরো অন্যান্য উপস্থান অনুযায়ী ব্যবহার করা যায়। আর নাউনের রিলেশন করতে হলে আরেকটা ওয়ার্ডে করা যায়। এর জন্য অ্যাপোস্ট্রফি এস, এর মাঝখানে দিতে হয় অ্যাপোস্ট্রফি এস। বুঝছো বাচ্চারা? ক্লিয়ার? তাহলে নাউনের সম্পর্কে করতে হলে কি লাগে, নাউনের সম্পর্কে করতে হলে কি লাগে বলো তো বাচ্চারা? র মাঝে কি অথবা বসাতে এস হবে, মাঝে কি বসাতে হবে, অফ অব বসাতে অফ হবে, কিংবা অ্যাপোস্ট্রফি। অথবা এক কথায় প্রিপোজিশন দিতে হয়, এক কথায় প্রিপোজিশন প্রিপোজিশন। দিতে হয়। ওকে, তাহলে কি এখন কি বোঝা গেছে তোমাদের? জি বোঝা স্যার। যাচ্ছে? এখন জি কি স্যার। বেশি কঠিন মনে হইতেছে, এগুলো বেশি কঠিন মনে হইতেছে? না স্যার। তো এটার সাথে হচ্ছে বাচ্চারা শুনো, তোমরা হচ্ছে গত ক্লাসে যেমন হচ্ছে আমি যে রুল গুলো দেখাইছি এগুলো যদি এটার সাথে কম্বাইন করো, যেমন আমি ক্লাসে পড়াতে গিয়ে যা যা পড়াচ্ছি এগুলোর সাথে যদি এগুলো কম্বাইন করো দেন হচ্ছে তোমাদের জন্য সহজ হবে বিশ্বাস এই বিষয়টা, ঠিক আছে। নতুবা কিন্তু যদি ভালো মতো না পড়ো, যদি যদি হচ্ছে শুধু মুখস্থ করে যাও, বিশ্বাস করো কমন ফেলানো হাজার গুণে টাফ হয়ে যাবে। তো মনে করো কমন আসবে না, মনে করো কমন আসবে না। আমরা যেগুলো মানে ইম্পর্টেন্ট গুলো তো পড়বো, কিন্তু তুমি যদি এসএসসি পরীক্ষার পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে এখন যদি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে সামনের দিকে আগাতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে তোমাদেরকে এই বিষয়টা অ্যাভয়েড করা যাবে না। আর বিশেষ করে টেক্সট বুকের, আমরা তোমাদের এসএসসি পরীক্ষা যেহেতু টেক্সট বুক থেকে আসবে না, তো অ্যাডমিশন টেস্টে যেহেতু টেক্সট বুক থেকে আসবে, যেমন আমি যে কোনো একটা প্যাসেজ বাহির করি, যেমন সিভিক এঙ্গেজমেন্ট লেসনটা বাহির করলাম আমি। হুম, এখন সিভিক এঙ্গেজমেন্ট এখান থেকে যদি পড়ো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস ইন আওয়ার লাইফ। দেখো, এডুকেশন এইমস, শিক্ষার উদ্দেশ্য হলো টু ব্রিং অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস। এখন দেখো, আহ ও সিভিলিটি দুইবার নিয়ে আসছি আমি, সিভিলিটিটা দুইবার হয়ে গেছে। আচ্ছা, এটা কেটে দিই তাইলে। আচ্ছা, দেখো আমরা যদি এটাকে দেখো ব্রিংস অ্যাবাউট, আমি এটা পুরো সেন্টেন্সটাকে লিখি। ধরো তোমার education aims to bring about
bring about dash changes in our life, না in sense in our behavior ও ইউর। আচ্ছা, এখন এখানে আমাদের সেন্টেন্স অনুযায়ী কিসের প্রয়োজন হয়? এখানে শূন্যস্থানে সে প্রয়োজন হয়, বলো। অ্যাডজেক্টিভের প্রয়োজন হচ্ছে, রাইট? অ্যাডজেক্টিভের হুম প্রয়োজন হচ্ছে। এখন অ্যাডজেক্টিভের প্রয়োজন হচ্ছে, তুমি এখন এই বিষয়টা যদি বুঝো, এবং সাথে দেখো এডুকেশনটা আমাদের কি ধরনের পরিবর্তন আনে আমাদের জীবনে, কি ধরনের পরিবর্তন, শিক্ষণীয় কি ধরনের পরিবর্তন, পরিবর্তন আছে বলো। শিক্ষণীয় পরিবর্তন আনে। শিক্ষণীয়, ইতিবাচক, ইতিবাচক ইতিবাচক। শিক্ষণীয়। হুম। সো ইতিবাচকটাই বলা যায়, মানে ভালো পরিবর্তন আনে, পজিটিভ। তো এখন তুমি এইরকম ভাবে শূন্যস্থানগুলো টেক্সট বুকের সবগুলো প্যাসেজ যদি পড়ে ফেলো, আবার মানে অ্যাডমিশনের সময় এগুলো ভালো কাজে লাগবে আর কি। অ্যাডমিশনের সময় এই কাজটা করতে হবে তোমাদেরকে। সো পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনে। তারপরে তুমি যদি আবার দেখো, আচ্ছা, এডুকেশন ডাজ নট, আচ্ছা সেন্টেন্সটা যদি এরকম ভাবে বলি, এডুকেশন ডাজ নট ড্যাশ আওয়ার মাইন্ডস or does not inspire us to work for the community is not complete at all। এখানে শব্দ একটা ইলুমিনেট। এই ইলুমিনেটটা যদি তুমি বুঝো যে এখানে কেন ইলুমিনেট প্রয়োজন হচ্ছে, দেন তোমার হচ্ছে টেক্সট বুক পড়াটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা, এবং এমনকি রিটেনটা তোমরা ভালো করতে পারবা। আর এই বিষয়টা হচ্ছে, তুমি এই যে আমি এখানে দেখাইলাম, এই যে ক্লাসের মধ্যে এই যে কোথায় কিসের প্রয়োজন হইতেছে, কোথায় কিসের প্রয়োজন হইতেছে, এই যে লাস্ট ক্লাসে এই বিষয়টা দেখাইলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে বুঝে বুঝে সলভ করতে হবে। আর আমি অ্যাডমিশনে সময় হচ্ছে ইনশাআল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা লাইন তো পড়াই দেবই, আর এগুলোর এমসিকিউ সলভ করে দিব, এগুলোর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস গুলো সলভ করে দিব। হ্যাঁ, তো শুধু এখন একটা কথা হচ্ছে, আমি সলভ করাবো ধরো একটা প্যাসেজ, তোমার নিজের পড়তে হবে আরো কয়েকটা প্যাসেজ, নিজে বুঝে বুঝে সলভ করতে হবে। তাহলে জি দেখা স্যার। যাবে যে তোমরা অ্যাডমিশনে ভালো করতে পারবা। নতুবা নতুবা সম্পূর্ণভাবে যদি নির্ভরশীল হয়ে যাও, তাহলে সলভ করা হার্ড হয়ে যাবে। আচ্ছা, তারপর ড্রিমস এর মধ্যে আসি, কারণ এটা আমাদের ড্রিমস টেক্সট বুকের সাথে একটা মিল আছে। ড্রিমস ইজ আ সিরিজ অফ থটস, ইমেজেস এন্ড সেন্সেশনস অকারিং ইন ওয়ানস মাইন্ড ডিউরিং স্লিপ। ঘুমের সময় একজন মানুষের মনে সংগঠিত হওয়া যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন ছবি এবং যেই সেন্সেশন বা সেগুলো একটা সমন্বিত রূপই হলো স্বপ্ন। ঠিক আছে? আচ্ছা, ড্রিম ইজ নট, ড্রিমস ইজ আনকনসিয়াস উইশেস। এটা আনকনসিয়াস হবে না, সাবকনসিয়াস হবে। দেখি এই কালার দিলে কেমন আসে। না, এটা তো বুঝে যায় না এই কালার। এটা তো মোটামুটি বোঝা যায়, এটা সাবকনসিয়াস হবে। হ্যাঁ, না সাদাই দিই। আচ্ছা দেখো, সাবকনশিয়াস উইশেস, থটস এন্ড ইমাজিনেশনস, আমাদের অবচেতন মনের ইচ্ছা, চিন্তা, এবং যে ইমাজিনেশন, সে ইমাজিনেশন হচ্ছে স্বপ্ন। আচ্ছা, তো এখন এখানকার মধ্যে কি হবে? স্বপ্নের কি হবে বলো। এখন দেখো, তো ড্রিম ইজ, সেটা কি? ড্রিমস হলো আনকনসিয়াস উইশেস এর একটা ধরন, অথবা প্রেজেন্টেশন। এখানে এই প্রেজেন্টেশন দাও হবে, টেক্সট বুকে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন। অথবা এখানে তুমি কাইন্ড দাও, সর্ট দাও, হবে, সমস্যা নেই। ঠিক আছে? ইট ড্যাশ বি সুইট অর হরিবল, এটা এটা হচ্ছে
আমাদের হরিবলও হতে পারে কিংবা সুইটও হতে পারে। এখন সুইট অর্থ কি মিষ্টি, আর হরিবল অর্থ কি ভয়ঙ্কর। তাহলে এখন দেখো এখানে আমাদের তাহলে কি মিনিং আসবে? হরিফিক, হরিফিক, হরিবল। ঠিক আছে। আচ্ছা, এখন বি ভার্ব রয়েছে। তো বি ভার্বের পরে হতে পারে, হতে পারে ক্যান বি অথবা মে ক্যান বি, ক্যান বি অথবা মে বি এটা ব্যবহার করতে পারি। ক্যান বি অথবা মে বি হরিবল অর সুইট। ওয়েন উই ড্রিম, যখন আমরা কোনো কিছু স্বপ্ন দেখি প্লেজেন্ট, আমরা প্লেজেন্ট কোনো কিছু স্বপ্ন যখন দেখি, দেন উই কল ইট সুইট ড্রিম, তখন আমরা বলি এটা হচ্ছে মিষ্টি স্বপ্ন। ঠিক আছে, ভালো স্বপ্ন। তো আমরা এমন কিছু দেখি ড্রিম সামথিং প্লেজেন্ট, তবে এনিথিং প্লেজেন্ট, এনিথিং প্লেজেন্ট, দেন উই এটাকে বলি যে ঘুমে আহ, যেমন প্রিয়তমাকে বলে বা প্রিয়তম প্রিয়তমাকে বলে যে হ্যাভ এ সুইট ড্রিম। ঠিক আছে। তো অন্যদিকে, অন্যদিকে বিপরীত, এখানে তাহলে অন্যদিকে মিনিংটা আসবে। অন্যদিকে আমরা যখন সামথিং এক্সট্রিমলি ব্যাড, কোনো কিছু খুবই খারাপ স্বপ্ন দেখি, দেন উই ইট ইজ কল্ড আ নাইটমেয়ার। দেন আমরা এটাকে বলি, কি বলি? দিবা স্বপ্ন বা খারাপ স্বপ্ন বলি আর কি। আচ্ছা, এখানে অন্যদিকে ইংরেজি কি হবে তাহলে? অন্যদিকে ইংরেজি কি হবে? ইনস্টিড, অন দি আদার বাট, হ্যান্ড। বাট ইনস্টিড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এই ওয়ার্ড গুলো বসবে। ইনস্টিডও বলতে বসাতে পারি আমরা, হ্যাঁ। আর ওইগুলো তো তোমরা বললেই। দেন উই কল ইট হবে। ইট আ নাইটমেয়ার। দেন আমরা এটাকে বলি কি? নাইটমেয়ার বলি। তাহলে নাইটমেয়ার অর্থ কি? দুঃস্বপ্ন। নাইটমেয়ার অর্থ কি? দুঃস্বপ্ন আর কি, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন। ঢাবি জিএসটি তে এখান থেকে প্রশ্ন আসছে অনেকবার। ড্রিম, ড্রিম ইজ ইজ মিনিংলেস, ড্রিম অর্থহীন নয়, সরি ড্রিম মিনিংলেস অর্থহীন, ইফ যদি, ইফ যদি ড্যাশ ইজ এ ডে ড্রিম। অর্থহীন হয় যদি কি হয়? যদি, বলো, যদি এটা হচ্ছে দিনের স্বপ্ন হয়, যদি ভালো স্বপ্ন হয়। এটা হচ্ছে ডে ড্রিম হয়। সো যদি it is, that is a daydream, but it dream has also real purposes, এটার একটা রিয়াল অর্থ রয়েছে, প্রকৃত অর্থ এখানে যুক্ত হতে পারে, অ্যাজ, যেহেতু ইট ইজ রিলেটেড টু আওয়ার ইমোশনাল সাইকোলজিক্যাল ওয়েলবিং, যেহেতু এটা আমাদের ইমোশনাল ফিজিক্যাল ওয়েলবিং এর সাথে সংযুক্ত। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ঢাবিতে হুবহু সেন্টেন্স এরকম ছিল না, ঢাবিতে টেক্সট বুক থেকে দিছে তো। তো আমরা আহ সেটা দেখবো একটু পরে। ড্রিম হ্যাজ আ রিয়াল পারপাস, যদি এটা আমাদের ইমোশনাল, তার মানে দেখো ওয়েলবিংটা নাউন, ফিজিক্যাল শারীরিক, ইমোশনাল মনোগত, আর এটাও অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে শব্দটা কি বসবে? অ্যাডজেক্টিভ। সেটাও অ্যাডজেক্টিভ বসবে। সো আমরা এখানে বলতে পারি কি বলতে পারি হেলদি। এখানে কি? হ্যাঁ, হেলদি। কি বস, সব মানে ওয়ার্ডটা কি বলতেছো বুঝি নাই আমি। মেন্টাল বলতে পারি, মেন্টাল। আচ্ছা, দ্য মেন, দ্য মেইন বেনিফিট অফ ড্রিম, দেখো দ্য মেইন বেনিফিটটা নাউন, ড্রিমটা নাউন, তাহলে এখানে মাঝে কি বসবে এবার তোমরা বলো? প্রিপোজিশন। প্রিপোজিশন। সো অফ ড্রিম, র এর অর্থ আসছে দ্য মেইন ড্রিম, মেইন বেনিফিট অফ ড্রিম ইজ দ্যাট ইট প্রডিউসেস নিউ থটস, এটা হচ্ছে নতুন চিন্তা উৎপন্ন করে, এবং আমাদের আইডিয়াস, ধারণা, এন্ড, দুটাকে সংযুক্ত করছে ইন ব্রেইন, ব্রেইনে, এন্ড হেল্পস টু ক্লিন আপ ক্লাটার ফ্রম মাইন্ড, এবং মন থেকে ক্লাটার দূর করে, পরিষ্কার করে। সো এটা হচ্ছে আমাদের ড্রিমস এর কাজ। এই এখান থেকে, এই লেসন থেকে ঢাবিতে আমি বলি, আমি টেক্সট বুকটা বাহির করি, কই টেক্সট বুক, কই, হোয়ার ইজ দ্য টেক্সট বুক?
পাইছি পাইছি। টেক্সট টেক্সটটা একটু বলতেছি আমি এখান থেকে। এখন পর্যন্ত কি কি প্রশ্ন আসছে, কোন কোন বিশ্ববিদ্যালয় আসছে, আমি একটু বলতেছি। 112 পৃষ্ঠা না 212। এমসিকিউ এখান থেকে আসবে রেগুলার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লেসন থেকে আসছিল রিফ্রেশড, এর সিনোনিম কি? সাবডিউড। ড্রিমস আর নট মিনিংলেস, এই যে এখানে আসছিল ড্রিমস আর নট, এখানে তো মিনিং, এখানে আছে মিনিং লেস আছে, আর টেক্সট বুকে ছিল নট মিনিংলেস, এরপরে কমা দিয়ে ছিল হচ্ছে ডিউরিং স্লিভ উই, এটা হচ্ছে নিউ আইডিয়াসটা হচ্ছে উৎপন্ন করে, বরং অর্থে আর কি তখন আসবে। ইনস্টিড হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন ছিল 22, সরি জিএসটি তে প্রশ্নটা আসছিল। তারপর হচ্ছে জিএসটি তে আসছিল হচ্ছে এখান থেকে প্যাসেজ আসছিল, প্যাসেজ থেকে 5টা প্রশ্ন করছে। বিইপি তো আসছিল হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, কার লেখা। দেন এখান থেকে রাবিতে আসছিল আই কুড বি আ গুড ক্রিকেটার ইফ দিয়ে প্রশ্ন আসছিল। তারপরে এইরকম ভাবে আরো কয়েকটা প্রশ্ন আসছিল, ক্লাটারের মিনিং কি আসছিল। তারপরে হচ্ছে আরো কি কি যেন আসছিল। সো ও আর এখানকার মধ্যে হচ্ছে আমাদের কনসিস্টেন্ট উইথ দিয়ে একটা প্রশ্ন আসছিল। তারপরে আর কই পাচ্ছি না কেন, এরকম ভাবে আমাদের। ও এখান থেকে আবার এটার পরের লেসনটাও থেকে আবার বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জিএসটি, আমাদের মেন্টরিং থেকে প্রশ্ন আসছিল। দেন হচ্ছে এখান থেকে রিটার্নের জন্য আসছিল। তো ড্রিমসটা আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এই যে ডায়াসপোরা, কয়দিন আগে অ্যাডমিশন টেস্টে আসছিল, ডায়াসপোরা, হোয়াট ইজ ডায়াসপোরা, ঢাবিতে আসছিল এটা। ডায়াসপোরা 19-20 সেশনে ডায়াসপোরা মিনিং কি? ডায়াসপোরার মিনিং হচ্ছে মাইগ্রেশন। ইজ এজড ওল্ড ড্যাশ ইন রিসেন্ট টাইমস রোহিঙ্গা। ওকে, আহ এই যে রোহিঙ্গা নিয়ে এখন আবার আলোচনা শুরু হয়েছে, তাই না? এখন আবার আলোচনা শুরু হয়েছে যে ইউনিট সরকার বললো যে ডায়াসপোরাটা অর্থাৎ আমাদের দেশে ইয়ে শেষ হয়ে যাবে। সো 1,80,000 যাবে, নতুন করে 1,30,000 যুক্ত হয়েছে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইজ অ্যান এইজড ওল্ড, খুবই পুরাতন একটা বিষয়। তো বিষয় বললে এরপরে কি বসবে? এটা যদি অ্যাডজেক্টিভ পরে বসবে নাউন, তার মানে নাউনটা হবে ফেনোমেনন, এন রয়েছে। তার মানে এখানে ফেনোমেনন নাকি ফেনোমেনা, কোনটা হবে? ফেনোমেনন নাকি ফেনোমেনা? ফেনোমেনন। হ্যাঁ, টপিক বলতে পারো, টার্ম বলতে পারো, তার হচ্ছে প্রবলেম বলতে পারো, ক্রাইসিস বলতে পারো। ইন রিসেন্ট টাইমস রোহিঙ্গা, রোহিঙ্গা ইস্যুস, অথবা রোহিঙ্গা ক্রাইসিস, অথবা রোহিঙ্গা ডায়াসপোরা, সবকিছু এখানে অ্যাড করা যায়। রোহিঙ্গা ডায়াসপোরা, রোহিঙ্গা ডায়াসপোরা has attracted a lot of attention. More than 1 million Rohingya have come from Myanmar. তারা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে। দেয়ার মাইগ্রেশন ইজ, এই মাইগ্রেশন গুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে মাইগ্রেশন হয় হচ্ছে ফোর্সফুলি, আর একটা হচ্ছে উইলিংলেস। ফোর্সফুলি যদি হয় দেন সেটা যেমন রোহিঙ্গারা হয়েছে, তারপরে হচ্ছে আর আমাদের দেশে যেমন বাংলাদেশ থেকে গিয়ে বিদেশে সেটেল হয়েছে তারাও মাইগ্রেশন হয় আর কি। হ্যাঁ, তবে সেটা ফোর্সফুলি না, সেটা নর্মাল ভাবেই হয়। তো এটা হচ্ছে বাংলাদেশে এসছে। এখন এটাকে মাইগ্রেশন, মাইগ্রেটেড যদি বলা যায়, মাইগ্রেটেডও বলা যায়, মাইগ্রেটেড ফ্রম ইন মায়ানমার টু বাংলাদেশ। দেয়ার মাইগ্রেশন ইজ টু অ্যাডভার্স কন্ডিশনস ইন রাখাইন স্টেট, মায়ানমার, দ্য অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড অব রোহিঙ্গা। রোহিঙ্গাদের পৈতৃক যে ভূমি রয়েছে রাখাইন স্টেটে, সেটার খারাপ পরিস্থিতির কারণেই হয়েছে। তো এখানে হবে ডিউ টু, তাদের এই মাইগ্রেশনটা হয়েছে। ইজ এটা মেইন ভার্ব, দেন এখানে দেখো মেইন ভার্বের পরে ডিউ টু, এটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে দেখো প্রিপোজিশন ফ্রেজ যে বসতে পারে সেটা দেখাইলাম। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, দি ইজ হিউজ নাম্বার অফ রিফিউজিজ হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে, অন হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে তাদেরকে জায়গা দিয়েছে, এরকম একটা মিনিং আসছে আর কি। তো
আমাদের যেহেতু এখানকার মধ্যে এই মিনিংটা আসছে, তার মানে আমরা এখানে বাংলাদেশের মানুষরা হচ্ছে, সরকার হচ্ছে এদেরকে গ্রহণ করেছে, বিশাল নাম্বার যাকে গ্রহণ করেছে। সো রিহ্যাবিলিট অথবা অ্যাকসেপ্টেড, দ্বিতীয় পাত্র অ্যাকসেপ্টেড। কিভাবে তুমি প্রথম পাত্রটাই? হ্যাঁ, বুঝি নাই। এটা আমাদের হ্যাজ ভার্ব রয়েছে, হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে হ্যাজ এ নাম্বার অফ রোহিঙ্গা রিফিউজিজ। রোহিঙ্গা শরণার্থীদেরকে দিয়েছে কেন? হিউম্যানিটেরিয়ান, কি করে? হিউম্যানিটেরিয়ান দিক বিবেচনা করে। তাহলে হিউম্যানিটেরিয়ান মানবতার দিক বিবেচনা করে। পার্সপেক্টিভ বলতে পারো, হিউম্যানিটেরিয়ান রিজন বলতে পারো, কজ বলতে পারো, রিজন মানবতার কারণে, তারপরে পার্সপেক্টিভ বলতে পারো, তারপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড বলতে পারো। বাট দিস পিপল, এই মানুষেরা আর হিউজ অন আওয়ার ইকোনমি, এরা হচ্ছে আমাদের দেশের জন্য অনেক বড় ধরনের একটা কি বোঝা। তা বোঝা যদি বলি, ক্রাইসিস বলতে পারি, হিউজ ক্রাইসিস, বার্ডেন এটাও বলা যায়, নাউন। ক্রাইসিস বলতে পারি অন ইকোনমি অ্যান্ড আওয়ার, অর্থনৈতিক সমস্যা, এবং সাথে কি থেকে? আমাদের পরিবেশের কারণে, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। দ্য ওয়ার্ল্ড কমিউনিটিজ, বিশ্ব শুড এক্সটেন্ড দেয়ার ফুল সাপোর্ট, বিশ্ববাসীর হচ্ছে সম্পূর্ণ সহায়তা আমাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে, টু, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য হচ্ছে বিশ্ব সভ্যতা, বিশ্ব মানুষের হচ্ছে সম্পূর্ণ সহায়তা আমাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। সো এই রোহিঙ্গাদেরকে তোর সাপোর্ট দ্য হেল্পলেস, অসহায় রোহিঙ্গাদের প্রতি মানে হাতটা বাড়িয়ে দিতে হবে, সোদের যাতে করে দে ক্যান, তারা ফিরে যেতে পারে, রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড, তাদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে যেতে পারে। এরকম মিনিং আসে না? দেখো, নিরাপদে ফিরে যেতে পারে। তাহলে নিরাপদে যদি ফিরে যেতে পারে, অথবা তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাডভার্ব। অথবা শীঘ্রই ফিরে যেতে পারে, Safely. সেফলি, সুন, সেফলি, দেন কমফোর্টেবলি, এই ওয়ার্ডগুলো আমরা এখানে বসাতে পারি। ঠিক আছে? তো এই হলো আমাদের রোহিঙ্গা ক্রাইসিস এর বিষয়। এটা তোমরা সলভ করবা। এটা তোমরা সলভ করবা। হসপিটালিটিটা, এটা হচ্ছে, এটা আমাদের গতকাল ক্লাসে এটা মোটামুটি আলোচনা করা হয়েছে। এডুকেশনের সাথে এটা রিলেটেড। আচ্ছা, আমি এটা করে আজকে শেষ করাচ্ছি। হ্যাঁ, স্যার, দেখো, জুলাই বিপ্লব রিলেটেড কোনো প্যাসেজ আছে কি? ওগুলো দিয়ে দেবো নি প্রয়োজনে। আচ্ছা, এটা এটা করাই, আমি আজকে এটা করাচ্ছি। দেখো, আর এটা আসছিল চট্টগ্রাম বোর্ডে 17 সালে, যশোর বোর্ডে 19 সালে আসছিল। আচ্ছা, লক্ষ্য করো। আমার দেখে আজকে পা ব্যথা করতেছে। দেয়ার গোজ এ সেইং, একটা প্রবাদ রয়েছে, আর প্রভার্ব, সেইং মানে প্রবাদ, আর এমনিও এমনিও প্রভার্ব মানে প্রবাদ, তো বুঝছি। তো দেয়ার গোজ আ প্রভার্ব, একটা প্রবাদ রয়েছে। কি প্রবাদ রয়েছে? দ্যাট চিলড্রেন ইজ দ্য ম্যান, চাইল্ড ইজ দ্য, কি হবে? ইজ ফাদার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যেমন টেক্সট বুকের মধ্যে একটা কবিতা আছে, মাই হার্ট লিভস আপ ওয়েন আই বিহোল্ড দ্য রেইনবো ইন দ্য স্কাই। কি বলছি? এটা হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা কবিতা, টেক্সট বুকের মধ্যে আছে। তো এই কবিতার মধ্যে এই লাইনটা আছে, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। তো এখন এখানকার মধ্যে নর্মালি আমাদের কেমন হয় সেন্টেন্সটা? দেখতাম, সেন্টেন্সটা এমন হয়, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। কি বলছি? দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। কিন্তু আমাদের টেক্সট বুকের মধ্যে আছে কি? কবিতার মধ্যে আমাদের কেমন আছে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে? তো এই কবিতাটা আছে হচ্ছে আমাদের কোন প্যাসেজে, কোন কবিতাতে? কবিতার নাম কি বললাম? বলো, কবিতার নাম বলো। মাই হার্ট, বলো।
অ্যাডমিশনে এগুলো আসবে, শর্ট সিলেবাসের বাইরে সকল কিছু আসবে অ্যাডমিশনে। মাই হার্ট লিভস আপ, আমার আত্মাটা, হার্টটা উদ্বেলিত হয়, অর্থাৎ আনন্দে ভরে যায়। ওয়েন, যখন, আই বিহোল্ড, আমি দেখি। কি দেখি? এ রেইনবো, রংধনু, ইন দ্য স্কাই, আকাশে। তো এখানকার মধ্যে লাইনটা ছিল এরকম, দ্য চাইল্ড ইজ ফাদার, ই দা ফাদার না, ইজ ফাদার অফ দ্য ম্যান। ওই লাইনটার কি এটা? আর এখানে দা চাইল্ড নাই তো, তো আমাদের টেক্সট বুকে দা চাইল্ড ছিল আর কি। ওকে, তো আমাদের হচ্ছে এটা প্রভার্ব। আজকের শিশু হচ্ছে সামনের মানুষের একজনের একটা পিতা। শিশুরাই হচ্ছে মানে জাতির ভবিষ্যৎ আর কি, এরকম বোঝায়। টুডেজ চাইল্ড, আজকের শিশুরা আগামী দিনের কি? আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ। সো ফিউচার অথবা লিডার অফ দ্য নেশন। হি উইল দ্য কান্ট্রি, সে হচ্ছে দেশটাকে হচ্ছে পরিচালিত করবে। সো পরিচালিত করে ইংরেজি কি? লিড। মডার্ন ভার্ব রয়েছে উইল, উইলের পর এখানে আমাদের বসে যাবে লিড। হি উইল লিড দ্য কান্ট্রি। দ্য হোল, পুরো দেশ তার প্রপার কোনো কিছুর জন্য উপর নির্ভর করতেছে। পুরো পুরো জাতি অথবা পুরো কি বলা যায়, পুরো জাতি, পুরো উন্নতিটা তার তাদের কন্ট্রিবিউশনের উপর নির্ভরশীল। সো হোল নেশন কান্ট্রি, মানে কি? হ্যাঁ বুঝি নাই, কান্ট্রি ডিপেন্ডস অন দেয়ার প্রপার, পরিপূর্ণ। নেশন মানে পুরো জাতি। নেশন, দ্য হোল নেশন বললে হবে কি না? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই নেশন হবে। দ্য হোল নেশন, পুরো জাতি, ডিপেন্ডস অন, নির্ভরশীল, অন দেয়ার, তাদের ভবিষ্যতের কন্ট্রিবিউশনের উপর, অবদানের উপরে। মানে তারা যা করবে সেটাই তো ভবিষ্যতে সেটাই হবে। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আমাদের মৌলিক কি? দায়িত্ব। টু রোজ দেয়ার, তাদের মধ্যে যে লুকায়িত ট্যালেন্ট আছে সেটা হচ্ছে বের করে নিয়ে আসা আমাদের জন্য একটা দায়িত্ব। সো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, দ্য ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি, ফান্ডামেন্টালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে হবে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, লিটি। দেয়ার কি ধরনের দায়িত্ব, কি ধরনের মেধা, তাদের হিডেন। হিডেনটা এখানে কেমন হয়েছে? এটা পার্টিসিপল হয়েছে। এ সাউন্ড এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশ, ইজ বোথ ইন ফ্যামিলি এন্ড সোসাইটি, সমাজ এবং পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। তো বা গুরুত্বপূর্ণ ইংরেজি বললে দেন হবে এসেনশিয়াল, ইম্পর্টেন্ট। আমি জাস্ট গুরুত্বপূর্ণ বলছি যেহেতু, দেন ইম্পর্টেন্টে লিখলাম। ইম্পর্টেন্ট সো দ্যাট, যাতে করে এ চাইল্ড ক্যান, যাতে করে একজন শিশু ফিজিক্যালি, মেন্টালি এন্ড স্পিরিচুয়ালি সেখানে কি হতে পারে, সেখানে বলো, সেখানে বৃদ্ধি পেতে পারে বা বড় হতে পারে। তাহলে এখানে আমাদের কি বসবে? ব্রট আপ, মানে ব্রিং আপ বলতে পারি। দেন বিল্ড আপ, এই শব্দটাও বলতে পারি, ব্রিং অথবা বিল্ড দুইটা বলা যায়। বিল্ড আপ, and only then, আর তারপরে ইট উইল, দেখো বিল্ড আমাদের অলরেডি পরে আছে, আ বিউটিফুল এন্ড ডেভেলপড কান্ট্রি, আমাদের পরবর্তীতে একটি সুন্দর এবং উন্নত দেশ, উন্নত দেশে তখন নির্মিত হবে। আর তখনই হচ্ছে একটা নির্মিত হবে কি রকম দেশ? উন্নত দেশ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেন ইট উইল বি পসিবল টু বিল্ড আপ আ বিউটিফুল এন্ড ডেভেলপড কান্ট্রি। ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথটা পড়াই দিই নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর, ইংলিশে হয় ঠাকুর, ঠাকুরতা বলে আর কি। ঠাকুর ওয়াজ আ ম্যান অফ ড্যাশ জিনিয়াস। এখন বলো, অবের পরে আমাদের এখানে কি আছে? ড্যাশ আছে, শূন্যস্থান আছে, আর এরপরে নাউন আছে, তার মানে পূর্বে শব্দটা কি লাগবে? অ্যাডজেক্টিভ। আমাদের কি লাগবে বলো? অ্যাডজেক্টিভ। 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 সো ভার্সাটাইল, ভার্সাটাইল মানে কি? জিনিয়াস মানে মেধাবী, তার মানে কি ধরনের মেধাবী? বিচিত্র জ্ঞানে যিনি হচ্ছে
আহ রয়েছে, অর্থাৎ দুই পাশে দুই হাত চার একসাথে চলে। বাংলা এটা কি বলে? দুই হাত যার একসাথে চলে, এটা ইংলিশ শব্দ হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস। সো আমরা এটাকে বলতে পারি ভার্সাটাইল, মেধাবী আর কি। ভার্সাটাইল, বার্সেলোনা, হ্যাঁ, ভার্সাটাইল, জিনিয়াস। And he was dash poet and novelist and playwright, তারপরে কম্পোজার, পেইন্টার এন্ড ফিলোসোফার। তার মানে কি বলছে, সে শুধু কবি এবং নাট্যকারই নয়, সাথে সাথে একজন তিনি, সরি উপন্যাসিকা নয়, তিনি একজন সাথে নাট্যকার এবং কম্পোজার, পেইন্টার। তার মানে ওইখানে কি বসবে, নট অনলি, আর এখানে হচ্ছে বোথ এন্ডও বসাতে পারি, বোথ এন্ড, এখানে এন্ড বসাতে পারি, অথবা এখানে কি বসা যায়, নট অনলি, এখানে বাট অলসো। ওকে, এটা বসা যায়। তারপরে দেখো, হি ইজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ফর গীতাঞ্জলি ইনটু ইংলিশ। গীতাঞ্জলিটা ইংলিশে অনুবাদ করার কারণে তিনি কি পেয়েছিলেন? তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার মানে অনুবাদ করা ইংরেজি কি হবে? ট্রান্সলেট। ফরটা হচ্ছে আমাদের কি আছে এখানে দেখো, ফরটা ফর প্রিপোজিশন। প্রিপোজিশন। সো আর এরপরে হবে ট্রান্সলেটিং। ট্রান্সলেটিং অনুবাদ করার জন্য তিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দোজ ট্রান্সলেশনস আর্নড হিম, এই অনুবাদগুলো তাকে এনে দিয়েছিল বা অর্জন করিয়ে দিয়েছিল অনেক বেশি গ্রেট ইন দ্য ওয়েস্ট। ওয়েস্টে অনেক বেশি খ্যাতি তার মধ্যে নিয়ে এসেছিল। তার মানে এখানে কি হবে, গ্রেট ফেম, নেম এন্ড ফেম, অথবা শুধু ফেম ও বলা যেতে পারে, সমস্যা নাই। রিপুটেশন। তাহলে এখানে আমাদের কি হয়েছে, গ্রেট, গ্রেটের পরে এটা অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে আমাদের নাউন হয়েছে। ওকে, তাহলে ফেম, ফেমাস থেকে ফেম, ফেমাসটা অ্যাডজেক্টিভ আর ফেমটা নাউন। রেপুটেশন বলতে পারো, হ্যাঁ সমস্যা নেই, হবে। অ্যাজ এ হিউম্যানিস্ট, মানবতাবাদী হিসেবে ঠাকুর অ্যাকিউজড দ্য ব্রিটিশ কলোনি অথবা ব্রিটিশ সরকারকে, সোসাইটিকে বা ব্রিটিশ কালচারকে তিনি অ্যাকিউজ করেছিলেন, অ্যান্ড প্লিডেড ফর, আমাদের ইন্ডিয়া থেকে তিনি দেশে ফেরত আসছিলেন, এরকম কিছু একটা। দ্য ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা সরি, না না, ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা, ব্রিটেন থেকে ভারতের স্বাধীনতার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন। তো ঠাকুর অ্যাকিউজ দ্য ব্রিটিশ কালচার অথবা ব্রিটিশ কলোনি অথবা ব্রিটিশ সিস্টেম, যাই বলো না কেন, ঠিক আছে। তো আমরা এখানে কলোনি যদি বলি, কলোনি, অ্যান্ড প্লিডেড অ্যান্ড রিকোয়েস্ট করেছিলেন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ফ্রিডম বলতে পারো, ইন্ডিপেন্ডেন্স বলতে পারো, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটেন, ব্রিটেন থেকে ইন্ডিয়ার স্বাধীনতার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন বা বলেছিলেন। ঠাকুর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার টু দ্য ওয়েস্ট অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ ঠাকুর হচ্ছে খুব বেশি প্রভাবশালী ছিলেন, ইন দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কালচার ওয়েস্টে দেওয়ার জন্য, কিংবা ওয়েস্টের কাছে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য তিনি খুব বেশি প্রভাবশালী ছিলেন। এখন বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে কোনো কিছু প্রচার করতে যাই এবং ইন্ডিয়া থেকে কোনো কিছু নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটা বলতে পারি? স্প্রেডিং। সো ইনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। তার মানে এখানে প্রিপোজিশনের পরে যে ভার্বটা আনবে, সেই ভার্বটা কি হয়ে যাবে বলতো? আইএনজি। এখন এটার সাথে আরো একটা ওয়ার্ড ব্যবহার করা যায়, ওয়ার্ডটা বলো কি হতে পারে এটার সাথে? ডিসিমিনেটিং, প্রচার আর কি, ডিসিমিনেটিং। অথবা আর কি বলা যায়, আরো যে শব্দ আরো রয়েছে এটার সাথে মিল করে বসানি দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই লাইনটা একটু বোঝাই দেন, ঠাকুর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল। আচ্ছা, গ্রামাটিক্যালি বিষয়টা বোঝাবো। ওকে, জি স্যার। ঠাকুর, এটা একটা সাবজেক্ট, ওয়াজ এটা মেইন ভার্ব, হাইলি এটা অ্যাডভার্ব, ইনফ্লুয়েন্সিয়াল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এরপর একটা আমাদের কি আসছে, এরপরে নাও প্রিপোজিশন আসছে। তার মানে ইন স্প্রেডিং দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কালচারের বা ইন্ডিয়ান সমাজের বা সংস্কৃতির
উৎকৃষ্টতা বিদেশে অথবা ওয়েস্টে বা আমাদের প্রাচ্যে প্রকাশ করার জন্য বা প্রচার করার জন্য তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী ছিলেন। অর্থাৎ ওনার মতো করে আর অন্য কেউ বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার এগুলো অন্য দেশে কেউ প্রচার করতে পারে নাই। হি হিমসেলফ টু লিটারেচার এট ভেরি আর্লি এজ, তিনি নিজেই খুব কম বয়সে কি করতেন, লিটারেচারের প্রতি ডিভোটেড ছিলেন। হি ওয়াজ ডিভোটেড অথবা হি ডিভোটেড to literature at early age. After coming from the England, ইংল্যান্ড থেকে আসার পরে he began to write, তিনি লিখতে শুরু করেন, বিগিনের পরে আমাদের ইনফিনিটিভ হয়েছে, in all branches of literature, সাহিত্যের সকল ক্ষেত্রে তিনি সমভাবে একসাথে লিখতে শুরু করেন। তাহলে এখানে আমরা বলি রিলেন্টলেসলি, এই ওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছি আর কি আমরা। রিলেন্টলেসলি মানে কি স্যার? হ্যাঁ, রিলেন্টলেসলি মানে কি স্যার? ওকে, দেখো রিলেন্টলেসলি সহজ কথা হচ্ছে আমরা এখানে তো ইয়ে হবে, হবে রিলেন্টলেসলি। হ্যাঁ, আচ্ছা, রিলেন্ট অর্থ কি প্রথমে বলি। রিলেন্ট অর্থ হচ্ছে যেটা হচ্ছে আমরা মানে এটা কি বলা যায়, অভিপ্রায় সদয় করে আর কি। হ্যাঁ, নির্দয়, আর রিলেন্টলেস হয় নির্দয় ভাবে। তো মানে হচ্ছে নির্মম ভাবে কখন হয় এটা, তো নির্মম ভাবে হয় মানে সে যখন হচ্ছে সম্পূর্ণভাবে এখান থেকে এখানে সবকিছুতে বিচরণ করছে, দেন আমাদের এটা হয় রিলেন্টলেস। নিরলস ভাবে হয় না? কোনটা নিরলস, এটাও হয়, নিরলস সমস্যা। আচ্ছা, আমি দেখে এলো শব্দটা দেখে নেই আবার। এল এ যদি হয়, আচ্ছা আমি ডিকশনারিটা আবার একটু দেখে নিই তো। এখানে দুইটা শব্দ আছে, একটু দেখে নিই, দাঁড়াও 1 মিনিট। এটার সাথে দুইটা শব্দ আছে, রিলেন্ট, রিলেন্টলেস নির্মম ভাবে, রিলেন্ট শব্দটা আসতেছে না কেন? আচ্ছা ডিকশনারিতে পাচ্ছি না, দেখি। নিরলস ভাবে, রিলেন্ট, এ দিয়ে কই শব্দটা, শব্দে দেখি ই দিয়ে আসে। জি স্যার, ঈদে আসলে নিরলস ভাবে উত্তর আসতো। হ্যাঁ, আমাদের ই দিয়ে হবে, এ দিয়ে হবে না, ই দিয়ে হবে। এটার কয়েকটা মিনিং আছে, কয়েকটা মিনিং। একটা হচ্ছে এটা একটা মিনিং হচ্ছে, ধরো নির্মম ভাবে একটা মিনিং আসতেছে, আর একটা মিনিং হচ্ছে আমাদের যেটা কন্টিনিউয়াস চালায় যেতে হচ্ছে, কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে রিলেন্টলেসলি, মানে স্টেডিলি বলতে পারি, তারপর হচ্ছে সিমিলারলি বলতে পারি। হ্যাঁ, এই মিনিংটা আমরা এখানে বলতে পারি। নন স্টপ যেটা হয়, নির্মম ভাবে যখন হয়, দেন সেই ক্ষেত্রে নন স্টপ হয়, এটা ই দিয়ে হবে, বুঝছো, রিলেন্টলেসলি। ওকে, আচ্ছা আরো শব্দ রয়েছে এখানে, অনেক শব্দ দেখেছি ইয়াতে দিছে। তো এই হলো আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো?